আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সাদেক রহমান। শুনতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার হলে কাইন্ডলি ওকে লিখবেন সবাই। হ্যাঁ, একটু ওকে লিখেন যদি সাউন্ড ক্লিয়ার থাকে, আর যদি ক্লিয়ার না থাকে নো। সাউন্ড ক্লিয়ার হলে কাইন্ডলি ওকে লিখবেন সবাই, আর যদি ক্লিয়ার না থাকে নো। ওকে, সাউন্ড সম্ভবত ক্লিয়ার। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিচ্ছি আমাদের কন্টেন্ট। আজকে আমাদের টপিক হচ্ছে ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান পিরিয়ড। আপনারা জানেন ইংরেজি সাহিত্যে অনেকগুলো পিরিয়ড আছে। স্টেপ বাই স্টেপ আমরা প্রতিটা ক্লাসে ওইগুলো আলোচনা করব আগামী ক্লাসগুলোতে। তবে আজকে আমার টপিক হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। এই সময়টা ইংরেজি সাহিত্যে কি কি পোয়েট্রি কিংবা নোভেল রচিত হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারা কারা এই যে বিখ্যাত ছিলেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। কাইন্ডলি আশা করি একটা খুবই ইন্টারেক্টিভ ক্লাস হবে। আপনারা কমেন্টসে জানাবেন। আমরা একটা কুইজ দিয়ে শুরু করি।
আচ্ছা, আমরা একটু কুইজ দিয়ে শুরু করি। আমাদের একটা কুইজটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে বিখ্যাত নভেলিস্টের নাম কি? কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। একটা কুইজটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে ফারিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুর্য আহমেদ যুক্ত হয়েছেন। আজমির বিন ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে। নাবিলা শারমিন যুক্ত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুর্য আহমেদ যুক্ত হয়েছেন। আজমির বিন ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে। নাবিলা শারমিন যুক্ত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। ওকে, ওকে, রাতুল ইসলাম কমেন্টস করেছেন চার্লস ডিকেন্স। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। চার্লস ডিকেন্স ছিলেন ভিক্টোরিয়ান এজের সবচেয়ে জনপ্রিয় এবং সমৃদ্ধ নভেলিস্ট। কারণ আমরা মেইনলি ভিক্টোরিয়ান এজে কয়েকজন পয়েটের নাম জানি আমরা। তারা হলেন রবার্ট ব্রাউনিং, আলফ্রেড টেনিসন অ্যান্ড ম্যাথু আর্নল্ড। তারা তিনজন হচ্ছেন সেরা পয়েট এই যুগের। আর যদি আমরা নোবেল ধরি, নোবেলের জন্য সেরা হচ্ছেন চার্লস ডিকেন্স। হ্যাঁ, তো আমরা মূল ইয়েতে চলে যাই। ভিক্টোরিয়ান পিরিয়ড, এটার সালটা দেখুন, শুরু হয়েছে কত সাল থেকে? 1837 থেকে 1901 পর্যন্ত এটার স্প্যানিংটা, এই সময়টার মধ্যেই আমরা এটা ভিক্টোরিয়ান পিরিয়ড ধরা হয়। এখন আমরা জানি এই সময় রানী ভিক্টোরিয়া ক্ষমতা গ্রহণ করেন, হ্যাঁ, 1837 সালে। এই কারণে এই পিরিয়ডের নাম শুরু হয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ড নামে। কিন্তু মূলত এটা শুরু হয়েছিল 1832 সালে। ইংল্যান্ডে রিফর্ম অ্যাক্ট আছে, হয়েছে 1832 সালে। মূলত এই সময় শুরু হয়েছিল, বাট যখন কুইন ভিক্টোরিয়া ক্ষমতা গ্রহণ করলেন 1837 সালে, তখন দেখে মূলত ভিক্টোরিয়ান এজটা কাউন্ট করা হয় আর কি। যদি পরীক্ষায় আসে ভিক্টোরিয়ান এই পিরিয়ড কবে থেকে শুরু হয়েছে, আপনারা ডেফিনেটলি 1837 সাল থেকে কাউন্ট করবেন। আর এটাকে বলা হয় নভেলের গোল্ডেন এজ। ওই সময়ে সবচেয়ে বেশি নভেল রচিত হয়েছে এবং ভালো ভালো নভেলগুলো রচিত হয়েছে। এখন আমরা বলি রোমান্টিক এজ থেকে হুট করে ভিক্টোরিয়ান এজে চলে আসছে। আচ্ছা, কি বৈশিষ্ট্যের কারণে, কেন চলে আসলো, আমাদের এই বিষয়টা জানতে হবে। রোমান্টিক এজ থেকে ভিক্টোরিয়ান এজ, এই ট্রানজিশনটা কেন হলো? এই ট্রানজিশনটা হয়েছে মূলত, আপনারা জানেন নিশ্চয়ই, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই সময়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ওই সময় ইংল্যান্ডে, এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ওখানে আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই পরিবর্তন সূচিত হয়েছে। আর এই পরিবর্তনটাই লিটারেচারে, সাহিত্যে ফুটে উঠেছে এই ভিক্টোরিয়ান পিরিয়ডে। হ্যাঁ, আমরা বিস্তারিত জানবো। এবং এই ভিক্টোরিয়ান এইজের মূল ফিচারগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওই সময় যে স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়েছে, ওটার প্রেক্ষিতেই মূলত সমাজটা পরিবর্তন হওয়া শুরু হয়। এখন বর্তমানে চলছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এআই অ্যান্ড স্মার্ট টেকনোলজি। এখন যে ধরনের লিটারেচার রচিত হচ্ছে, ঠিক সেম ভিক্টোরিয়ান এজও একই ধরনের লিটারেচার রচিত হয়েছে, বাট তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো, ফিচারগুলো ডিফারেন্ট ছিল। হ্যাঁ, আমরা তারপর দেখি ভিক্টোরিয়ান রিয়েলিজম। ভিক্টোরিয়ান রিয়েলিজম এটা কি? এটা হচ্ছে ওই সময়ে যে রচনাগুলো রচিত হয়েছে, নভেল কিংবা পোয়েট্রি, ঠিক ভিক্টোরিয়ান এজের যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, আর্থসামাজিক অবস্থা থেকে পলিটিক্যাল সিনারিও, ঠিক কবিতা বা গল্পে ওই সিনারিওগুলো হুবহু উঠে এসেছে। রোমান্টিক এজে যেমন আমাদের ভাবনাটা উঠে আসছে, শুধু আমরা কি ভাবি, কল্পনাটা, বাট ভিক্টোরিয়ান এজে তা না, এটা বাস্তবতাটা চলে আসছে। এই কারণে বলা হয় ভিক্টোরিয়ান রিয়েলিজম। দেন ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে ওখানে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে প্রোগ্রেস,
আর এক সাইডে হচ্ছে পভার্টি। এখন যদি আমি প্রোগ্রেসকে চালিয়ে নিতে চাই, কন্টিনিউ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? পাশাপাশি পভার্টিকে মেনে নিতে হবে। এই কম্প্রোমাইজটা করতে হয়েছে ভিক্টোরিয়ান এজে। দেন চলে আসছে ইউটিলিটারিয়ানিজম, উপযোগবাদ। এটা হচ্ছে এটার মেইন ছিলেন জন স্টুয়ার্ট মিল। তো উনি এটা যে কয়েন্ট করেছেন এই শব্দটা, এটা মূল হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ফর ম্যাক্সিমাম পিপল, মানে যে কাজটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ ভালো আউটপুট আসবে এবং সবচেয়ে বেশি মানুষের জন্য আউটপুট আসবে, এটাই হচ্ছে ইউটিলিটারিয়ান। ওই সময় এই থিওরিটা আসছে। অ্যাগনোস্টিসিজম, ওই সময় এই আমাদের যে ধর্ম বিশ্বাস, খ্রিস্টানিটির প্রতি বা অন্যান্য এই ফেথগুলো আস্তে আস্তে কমে আসছিল, কারণ তখন আমরা আর্থিকভাবে সবল হচ্ছিলাম, বিজ্ঞান ডিসকভার যেটা বলে সায়েন্টিফিক যে ডিসকভারি গুলো চলে আসছে। তো এই কারণে আমাদের ধর্মের প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। এই সন্দেহটাই অ্যাগনোস্টিসিজম, এটা কবিতা বা গল্পে ফুটে উঠেছে। আর ইম্পিরিয়ালিজম, ওই সময়ে হচ্ছে আপনাদের যেটা বলি আমরা, ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশে ওরা ছড়িয়ে পড়ছে শাসন করার জন্য। বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন। আমাদের মতো যে সাবকন্টিনেন্ট ইয়েটা রয়েছে কিংবা আফ্রিকান দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে তারা তাদের ইম্পেরিয়ালিজম কিংবা তাদেরকে উপনিবেশবাদটা চালু করে দিয়েছে ঠিক ওই সময়। এই বৈশিষ্ট্যগুলো আমরা ভিক্টোরিয়ান এজে পাবো এবং এগুলোর প্রেক্ষিতেই ওই সাহিত্যগুলো রচনা হয়েছে। ওকে, আমরা চলে আসলাম আমাদের এই যুগের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন আলফ্রেড টেনিসন। ওকে, আমরা দেখি তার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা এখান থেকে যদি কখনো প্রশ্ন আসে, এগুলো থেকে আসবে, আর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমি মোটামুটি ডিটেলস নিয়ে আসছি, তো আপনারা আশা করি যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ সব কমন পাবেন আর কি। ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিক এজের ওয়ার্ডসওয়ার্থ মারা যাওয়ার পর ইংল্যান্ডের পয়েট লরিয়েট হন আমাদের লর্ড আলফ্রেড টেনিসন। উনি তখন পয়েট লরিয়েট আমরা জানি ইংল্যান্ডের সভাকবি বলা হয়। আমাদের দেশের সভাকবি ছিল এক সময়। দেন তাকে বলা হয় অপটিমিস্টিক পয়েট, কারণ তিনি সবসময় আশাবাদী কবিতা লিখতেন। তার কবিতাগুলোর মধ্যে আশাবাদের সঞ্চার হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বলা হয় কেন? তিনি ওই যুগটাকে রিপ্রেজেন্ট করতেন। এই যুগে যে যে ঘটনা ঘটছে এগুলাই তিনি বর্ণনা দিতেন তার কবিতায়, এই জন্য তাকে রিপ্রেজেন্টেটিভ বলা হতো। উনি কেমব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন এবং উইলিয়াম শেক্সপিয়ারকে উনি ডার্জলিং সান বলেছেন। হ্যাঁ, এই ডার্জলিং সান কে বলেছেন? আলফ্রেড টেনিসন। কাকে বলেছেন? উইলিয়াম শেক্সপিয়ারকে। ওকে, আমরা তার মূল ইয়েগুলোতে চলে যাই, ওয়ার্কস গুলোতে। যেমন তার একটা কমেডি আছে, এটা এর আগে প্রিভিয়াস পরীক্ষা আসছে। তার কমেডি হচ্ছে দ্য ফ্যালকন, এর আগে পরীক্ষা আসছে, এটা মাথায় রাখবেন। দেন আসছে ফেমাস পোয়েম অফ টেনিসন, আর এগুলো আমরা একটু দেখি ফেমাস পোয়েম কোনগুলো, এবং এর বাইরে কোনো কবিতা নেই এবং সবগুলোই পড়তে হবে, সবগুলো ইম্পর্টেন্ট। আমি একটু একটু করে সামারি আপনাদেরকে বলছি। ইউলিসিস, ইনোনি, লোটাস ইটার, দ্য চার্জ অফ লাইট ব্রিগেড, লক্সলে হল, আইডল টিয়ার্স, টিথোনাস, ইন মেমোরিয়াম, মর্টেডি আর্থার। আমি স্লোলি ওইগুলোর হালকা সামারি বলছি। লক্সলে হল হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির পাশেই একটা এরিয়া। এখানে কবি তার ফ্রেন্ডকে নিয়ে কিছুদিন পর সময় কাটাচ্ছিলেন ওখান থেকে যাওয়ার পর। তো ওখানে ফ্রেন্ডের নাম ছিল এমির সাথে তিনি সময় কাটাচ্ছিলেন। ওই সময় তার মধ্যে মনে হলো যে আসলে মানুষ লক্সলে হলের যে আগের পরিবেশ, তিনি যখন রোমান্টিক এজে ছিলেন বা ইয়াং ছিলেন, ওই সময় লক্সলে হলের যে পরিবেশটা ছিল, বর্তমানে সে পরিবেশটা নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তিনি এখানে স্যাডনেস প্রকাশ করেছেন। তবে তিনি এই পরিবর্তনটা মেনে নিয়েছেন যে এটা স্বাভাবিক, আমাকে মেনে নিতেই হবে। হ্যাঁ, তিনি আশাবাদী হয়েছেন যে এটা আমাকে মানতেই হবে। এবং এখানে একটা লাইন ছিল, লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা পরীক্ষায় আসছে অলরেডি। নলেজ কামস, উইজডম লিঙ্গার্স। নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, মানে আমরা জ্ঞান অর্জন করতে পারি খুব সহজে, যে কোনো পরামর্শ করতে পারি, বাট ওটা অ্যাপ্লিকেশনটা আমরা অত দ্রুত করতে পারবো। যত
ম্যাচুরিটি প্রয়োজন, উইজডমের জন্য আমাদের ম্যাচুরিটি প্রয়োজন। এই জন্য বলা হয় নলেজ কামস, সহজেই পেয়ে যায়, বাট উইজডম লিঙ্গার্স। এটা লক্স লেভেল থেকে আসছে। দেন ইনোনিও খুব স্যাড স্টোরি। সে প্যারিস নামে একজন তার প্রেমিক ছিল, প্যারিস তাকে অ্যাবান্ডন করেছে এবং ইনোনি পরবর্তীতে এই প্যারিসের শোকাবিহত হয়েই মারা যায়। হ্যাঁ, এটা আমরা জানি। ইনোনি এটা লিখেছেন আমাদের আলফ্রেড টেনিসন। ইউলিসিস, আমরা ইউলিসিসটা জানি। ইউলিসিসের মূল ইলিয়াড থেকে আসছে। ইলিয়াড, হোমার, আমরা জানেন হোমার লিখেছেন ইলিয়াড। এই হোমারের ইলিয়াডের একটা চরিত্র হচ্ছে ইউলিসিস, ওখান থেকে এই লাইনটা এবং এই নামটা উনি নিয়েছেন। ওখানে ইউলিসিস ট্রোজান ওয়ার থেকে যখন ফিরে আসে তখন 10 বছর সময় লেগেছিল। ওই আসার সময়, ওই জার্নি দিয়ে আসার সময়, নিজ দেশে আসার সময় তিনি অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হন। তার মধ্যে একটা ছিল লোটাসিটার আইল্যান্ডে উনি গিয়েছেন, আরো অনেকগুলো ছিল। তবে উনি যখন দেশে চলে আসলেন, আসার পর তার আর মানে দেশ পরিচালনা করতে ভালো লাগছিল না। তো তিনি ভাবলেন যে আমার তো এখন দেশ ভালো লাগছে না, আমি আমার ছেলে যে আছে টেলিমেকাস, তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেব, আমি শুধু দেশ বিদেশ ঘুরে বেড়াবো, এখানে সেখানে ঘুরে বেড়াবো। তো উনি আর ওই ট্রাভেল থেকে তিনি অপশন নিতে চান না। এই জন্য তিনি বলেছেন, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। মানে আমি আর কখনোই অপশন নেব না, আমি আমার মৃত্যু পর্যন্ত ভ্রমণ করতেই থাকবো। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে কিছু লাইন আছে, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, টু স্ট্রাইভ, টু সিক অ্যান্ড টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। তিনি বলেছেন, আমি হয়তো বয়সের বারে নুজো হয়ে যাচ্ছি কিংবা ভাগ্য আমাকে ফেভার করছে না, বাট আমার যে ডিজায়ার, জ্ঞান অর্জনের যে ডিজায়ার, এটা অল টাইম ইয়াং থাকবে। আমি সব সময় জ্ঞান অর্জনের পথে ধাবিত হব। তিনি আরেকটা কথা বলছেন, পৃথিবীতে আমি যত জায়গা ভ্রমণ করেছি, যত জায়গা দেখেছি, প্লেস দেখেছি, সবগুলোর পার্ট আমি হয়ে আসছি। মানে আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট। আমি যদি টার্কিতে গিয়ে থাকি, গ্রিসে গিয়ে থাকি, আমি ওই টার্কিরও একটা পার্ট। হ্যাঁ, উনি এইভাবে বুঝিয়েছেন। ওকে, টিথোনাস আর একটা স্যাড স্টোরি। এই টিথোনাস গডের কাছে অমরত্ব চেয়েছিল। সে অমরত্ব চেয়েছিল দেবী গডেস অরোরার কাছে। অরোরা সেটা তাকে গ্র্যান্ট করেছে, সে অমরত্ব পেয়েছিল। কিন্তু যখন সে তার বয়স হলো, এজ হলো, তখন সে কি হলো, ভাবছে আমি তো অমরত্ব চেয়েছি, আমি তো ইয়থ চাই নাই, যৌবন চাই নাই, আমি আর এই লাইফ চাচ্ছি না, কারণ আমার এই বডি নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। তো সে তার ভুল বুঝতে পেরে তখন গডেসকে বলে, লেট মি গো, টেক দাই গিফট, আমাকে যেতে দাও এই পৃথিবী থেকে, তুমি তোমার গিফট নিয়ে যাও, আমার যে অমরত্ব গিফট করেছো এটা তুমি নিয়ে যাও। ওকে, টিথোনাস চলে গেল। চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, আপনারা অলরেডি ইতিহাস পড়েছেন, ক্রিমিয়ান ওয়ার নিয়ে জানেন। 1853 থেকে 56 পর্যন্ত ক্রিমিয়ান ওয়ার হয়েছিল। ওই যুদ্ধ নিয়ে উনি একটা কবিতা লিখেছিলেন টেনিসন, এটার নাম হচ্ছে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। ওখানে একটা লাইন আছে, দেয়ার্স নট টু মেক রিপ্লাই, দেয়ার্স নট টু রিজন হোয়াই, দেয়ার্স বাট টু ডু অ্যান্ড ডাই। মানে এটা আর্মিতেও ইউজ করা হয়। এখানে কোনো ধরনের কি করা যায় না, কোশ্চেন করা যাবে না, শুধু যা ইনস্ট্রাকশন থাকবে তাই অর্ডার করতে হবে। ক্রিমিয়ান ওয়ারও এরকম হয়েছিল, 600 সৈন্যকে প্রাণ দিতে হয়েছে, যে কারণে তার অনেক কম সৈন্য নিয়ে ওখানে অ্যাটাক করেছে। তার না জানতে পারে না যে আসলে অপোজিট সাইডের সৈন্যর সংখ্যা অনেক বেশি ছিল। এই প্যাথেটিক ঘটনা নিয়ে কবিতাটা লিখেছেন। লোটাসিটার সেম, ইউলিসিস যখন তার জার্নি থেকে ট্রোজান ওয়ার শেষ করে দেশে ফিরছিলেন, 10 বছরের যে জার্নি, এই তার মাঝখানে লোটাসিটার নামে একটা দ্বীপে উনি অবস্থান নেন ওনার সৈন্যরা সহ। তো ওখানে ওনারা এমন একটা জিনিস পান করার ফলে ওনারা ড্রাউজিনেস ফিল করেন, ড্রিমি ফিল করেন, তাদের কল্পনা শক্তি বেড়ে যায়। তো এই ড্রিমির অবস্থা, তারা বাস্তব লাইফে ফিরে আসতে চাচ্ছে না, তারা দেশে ফিরে আসতে চাচ্ছে না, তারা যেখানে ছিল ওখানে থাকতে চাচ্ছে। তো এই বিষয়টাই এখানে তুলে ধরছেন কবিতার মধ্যে। যেমন কি দরকার এত কিছু জীবনের, আমরা তো একদিন মরেই যাব। এই লাইনটাই মেইনলি, ডেথ ইজ দ্য এন্ড অফ লাইফ, হোয়াই শুড লাইফ অল লেবার বি। এই যে আমরা বলি মাঝে মাঝে ফান করে যে আমরা তো মরেই যাব, কি দরকার এত কিছুর,
মূলত এই লাইনটা ফান হলো এই খুবই গভীর একটা লাইন। হ্যাঁ, আপনারা কি মানে বুঝতে পারছেন? আমি রেসপন্স দেখি আপনাদের। ইসলাম কমেন্টস করেছেন চার্লস ডিকেন্স, রাইট? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। চার্লস ডিকেন্স ছিলেন ভিক্টোরিয়ান এজের সবচেয়ে জনপ্রিয় এবং সমৃদ্ধ নোবেলিস্ট। কারণ আমরা নোবেলিস্ট, কারণ আমরা মেইনলি ভিক্টোরিয়ান এজে মানে ওনারা এমন একটা জিনিস পান করেন, পান করার ফলে ওনারা ড্রাউজিনেস ফিল করেন। বিষয়টাই এখানে তুলে ধরছেন কবিতার মধ্যে, যেমন কি দরকার এত কিছু। ওকে, মর্টেডি আর্থার। আমরা মর্টেডি আর্থার তার একটা কবিতা, ছোট ছোট করে গল্পগুলো বলি। উনি একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার বা পৌরাণিক কাহিনী থেকে আসছে, রাজা কিং আর্থার। তো ওনার যে ডাইং যে সিচুয়েশন, একটা যুদ্ধ থেকে উনি মারা যাওয়ার মতো অবস্থায় আছেন, এই মুহূর্তে তার একজন মাত্র সৈন্য নাইট বেঁচে ছিলেন, নাম ছিল বেডিভিয়ার, নাইট বেডিভিয়ার। তাকে বলা হয়েছিল, কিং আর্থার বলছে তুমি আমার যে অস্ত্রটা আছে এই অস্ত্রটাকে বাইরে ফেলে দিয়ে আসো, সমুদ্রে ফেলে দিয়ে আসো। কিন্তু বেডিভিয়ার সেটা ফেলে দেয় নাই, সে লুকিয়ে রাখতে চাচ্ছিল। সেকেন্ড টাইমও সেম কাজ করছে। থার্ড টাইম একটা অলৌকিক শক্তি এসে ওই তলোয়ারটাকে সমুদ্রে ফেলে দেয়। তো এখানে মেইনলি ফুটে উঠছে যেটা, যে যখন কিং মারা যাচ্ছিলেন তখন তো তার কোনো ক্ষমতা নেই, ওই ক্ষমতা না থাকার কারণে মানুষ তাকে আর মূল্যায়ন করে না। ঠিক সেম থিওরিটি এখানে ফুটে উঠছে, যেমন অথরিটি ফরগেটস এ ডাইং কিং, মানে যখন আপনার কোনো ক্ষমতা থাকবে না, আপনাকে কেউ মানবে না, আপনার কথা কেউ প্রতিপালন করবে না, এটা এখানে ফুটে উঠছে। এবং এটা 40তম বিসিএসে আসছে, মর্টেডি আর্থার। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আরো কিছু লাইন আছে, যেমন দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং প্লেস টু নিউ। আমরা জানি যে সুকান্ত সম্ভবত একটা কবিতা আছে, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। ঠিক সেম এই লাইনটাই বলা যায় কপি। হ্যাঁ, উনি হয়তো কপি করেন নাই, বাট তাদের আইডিয়াটা সেম হয়ে গেছে। দ্য ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েল্ডিং টু প্লেস নিউ। ইন মেমোরিয়াম, এটাও খুব ইম্পর্টেন্ট। আমি টেনিসনের সবগুলো পড়াচ্ছি, কারণ টেনিস যদি কখনো ভিক্টোরিয়ান থেকে কোয়েশ্চেন আসে, এই তিনজন থেকে বেশি আসে। প্রথম হচ্ছে রবার্ট ব্রাউনিং, আলফ্রেড টেনিসন, আর হচ্ছে ম্যাথু আর্নল্ড। আর উপন্যাসিক হিসেবে আসে চার্লস ডিকেন্স থেকে। হ্যাঁ, টমাস হার্ডি থেকেও আসে, কিন্তু এই 4-5 জন থেকে বেশি আসে। এই জন্য আমি তাদের ডিটেলস পড়াচ্ছি, বাকিগুলো হালকা হালকা পড়লে হবে আপনাদের। ইন মেমোরিয়াম, এটা কার স্মরণে লিখেছেন? কবির যে ফ্রেন্ড আছে আর্থার হেনরি হলাম, তার স্মরণে এটা লিখেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, আশা আপনারা পছন্দ করবেন। দেখুন, ইট ইজ বেটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট দেন নেভার টু হ্যাভ লাভড এট অল। মানে ভালোবাসা পেয়ে হারানো অনেক ভালো, ভালোবাসা না পাওয়ার চেয়ে। কি সুন্দর লাইন। রবার্ট ব্রাউনিং এর একটা বিখ্যাত কোয়ালিটি, তার নামের সাথে একটা নাম সিনোনিমাস হয়ে গেছে। এটা নামটা বলার সাথে সাথেই তার একটা টার্ম মাথায় চলে আসে আমাদের, এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগ। তাই না? ড্রামাটিক মনোলগ আপনারা নিশ্চয়ই জানেন, অলরেডি পড়েছেন কিছু বিষয় টুকটাক। তো ড্রামাটিক মনোলগ, রবার্ট ব্রাউনিং, উনিও ভিক্টোরিয়ান এজের কবি। তার যে ড্রামাটিক মনোলগ, এই ড্রামাটিক মনোলগে বৈশিষ্ট্যটা কি? আসলে ড্রামাটিক মনোলগটা কি? এটা হচ্ছে এখানে স্পিকার কথা বলবে, মনে হবে যেন তার সামনে কেউ বসে আছেন, কিন্তু যিনি বসে আছেন লিসনার, তিনি কোনো কথা বলবেন না, তিনি সবসময় সাইলেন্ট থাকবেন। এবং তার অভিব্যক্তি দেখেই স্পিকার তার টোন চেঞ্জ করবে, কথাবার্তার ডাইগ্রেশন সবকিছু নিয়ে আসবে। এটাকে বলা হয় স্বগতোক্তি, স্বগতোক্তি বলা হয় বাংলায়। তো ড্রামাটিক, আমরা যেমন আমাদের কবিতা কবর কবিতাটা পড়েছি কবি জসীমউদ্দিনের, ওইটা ছিল এক ধরনের ড্রামাটিক মনোলগ। কারণ এখানে সে দাদা কথা বলতেছে, তাই না, তার একজন লিসনারের সাথে। এখন আমরা জানি যে সে কথা বলছে কারো না কারোর সাথে, বাট কে কার সাথে কথা বলতেছে ওই লিসনার কোনো কথা বলছে না, সে সাইলেন্ট লিসনার। তার মানে ড্রামাটিক মনোলগ একজন সাইলেন্ট লিসনার থাকবেই। আসেন তারপর আমরা দেখি, তিনি সাইকো অ্যানালিস্ট ছিলেন। আমি এই কথাটা কেন ফোকাস করলাম, সাইকো অ্যানালিস্ট রবার্ট ব্রাউনিং, তার কবিতাগুলোতে প্রত্যেকটাতে তার সাইকোলজিক্যাল অ্যানালিস্ট হয়, তার মনোবিশ্লেষণ চলে, যে স্পিকার আছে বা যে প্রটাগনিস্ট আছে ওখানে, তার সবকিছুই এখানে অ্যানালাইসিস হয়। হ্যাঁ, আমরা একটু যাই তার কবিতাগুলোতে।
তার কবিতাগুলো অনেকগুলো কবিতা আছে, যেমন মাই লাস্ট ডাচেস, এন্ড্রিয়া ডেল সার্টো, পরফিরিয়াস লাভার, ফ্রা লিপি লিপো, রেভাইভিন এজরা, এ গ্রামারিয়ান্স ফিউনারেল, দ্য লাস্ট রাইড টুগেদার, দ্য রিং অ্যান্ড দ্য ব্রুক। তো এই কবিতাগুলো আসলে মনে রাখা একটু টাফ, ছোট ছোট গল্প বললে হয়তো মনে থাকবে, তারপরেও একটা ছোট্ট একটা নেমোনিক আমি তৈরি করেছি। এটা যদি আপনারা লিখে রাখতে পারেন তাহলে হয়তো কবিতাগুলো, এই রবার্ট ব্রাউনের কবিতাগুলো দ্রুত আপনারা মেমোরাইজ করতে পারবেন। যেমন ডাচেস অ্যান্ড পরফিরিয়া লাভ সার্টো, রেবাই লাভস লিপি, দেয়ার রিং অ্যান্ড রাইড অ্যান্ড উইথ এ ফিউনারেল। এখানে মোটামুটি সবগুলো কবিতা চলে আসছে, জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, একটু লিখে নিতে পারেন। Duchess and Porphyria's lover, Andrea del Sarto, Reviving Ezra, Fra Lipilipo, Ring, The Last Ride, Grammarian's Funeral। তো এখানে অনেকগুলো চলে আসছে, আমি একটু পরে আপনাদের এগুলো ছোট ছোট করে সামারাইজ করছি। মাই লাস্ট ডাচেস খুব ইম্পর্টেন্ট এর কবিতা, এখান থেকে প্রশ্ন আসেই, রবার্ট ব্রাউনিং থেকে প্রশ্ন আসবে এবং এখানে লাইন ধরে প্রশ্ন আসে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, এই জন্য আমি লাইনগুলো তুলে নিয়ে আসছি। অনেক সময় কোটেশন হিসেবে চলে আসবে, এখান থেকে যদি ভিক্টোরিয়ান এজে কোনো কোটেশন আসে এই কোটেশনগুলো থেকে আসবে, একটু খেয়াল রাখেন। লাস্ট ডাচেস, এখানে ডিউক অফ ফেরেরা, ওনার যে ওয়াইফ ছিলেন লাস্ট ডাচেস, ওনার কথাই বলা হচ্ছে। তো ডিউক অফ ফেরেরার কাছে একজন মেসেঞ্জার আসছে আরেকটা বিয়ের প্রপোজাল নিয়ে। তো ওই মেসেঞ্জারের কাছেই ডিউক অফ ফেরেরা বর্ণনা দিচ্ছেন তার আগের ওয়াইফ কেমন ছিল, তো কেন তার সাথে তার কোনো প্রবলেম হয়েছে কিনা বা তার কোন সবকিছু মিলে তিনি তাকে বর্ণনা দিচ্ছিলেন, তার বৈশিষ্ট্য কেমন ছিল, সে কিভাবে কথা বলতো, সে কিভাবে হাসতো, কিংবা কবি যে ডিউক যদি তাকে কোনো গিফট দিত সেটাকে কিভাবে নিত, বা অন্য মানুষ গিফট দিলে সে কিভাবে নিত, এই বিষয়গুলো উনি বর্ণনা করেছেন। তো উনি এখানে বলেছেন যে আসলে সে খুবই নরম মাইন্ডেড ছিল, হ্যাঁ, সে খুবই সাধারণ মাইন্ডেড ছিল। আমি যখন তাকে কোনো গিফট দিতাম সে যেরকম এক্সপ্রেশন দিত ঠিক অন্য একটা মানুষ তাকে গিফট করলো সে ঠিক সেম এক্সপ্রেশনটা দিত। তো এটা কবির মানে এটা ডিউকের ভালো লাগে নাই, তিনি তো অনেক বেশি সুপিরিয়র ফিল করেন যে আমি এত বড় একটা কিং, আমি যেটা তাকে দেই সে সেম স্মাইল আমাকেও দেয়, ঠিক আরেকটা স্মাইলে ঠিক সেম স্মাইল অন্যজনকেও দেয়, এটা তিনি মানতে পারেন না, সাইকোলজিক্যালি উনি এটা মানতে পারেন না। এই জন্যই রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলো বলা হয় সাইকো অ্যানালিটিক্যাল পোয়েট্রি। তারপর দেখুন, she had a heart, how shall I say, too soon made glad, too easily impressed। মানে রাজা বলছেন তার এমন একটা হৃদয় ছিল খুব সহজে সে তুষ্ট হয়ে যেত, খুশি হয়ে যেত, কিংবা খুব সহজে সে ইমপ্রেসড হয়ে যেত, মানে যে কেউ তাকে ইমপ্রেস করে ফেলতে পারতো। তো এই যদিও বিষয়গুলো খুব স্বাভাবিক, কিন্তু রাজা এই বিষয়গুলো মেনে নিতে পারেননি, হয়তো উনি কোনোভাবে তাকে কিল করে ফেলেছেন। হ্যাঁ, তো ঠিক সেম লাইন, পরের লাইনটাও সেম, শি স্মাইলড নো ডাউট whenever I passed her, but who passed without much the same smile, আমাকে যে স্মাইল দিত অন্যকেও সে স্মাইল দিত, এটা রাজা মানতে পারেনি। তখন রাজা কি করলেন, I gave command, then all smiles stopped together, দেন রাজা বললো আমি অর্ডার করলাম তাতে তার সকল হাসি বন্ধ হয়ে যায়, মানে তাকে কিল করার জন্য অর্ডার করেছেন। এন্ড্রিয়া ডেল সার্টো, উনি রেনেসান্স পেইন্টার, ওই যে এন্ড্রিয়া সার্টো, সেটাও আরেকটা প্যাথেটিক কাহিনী। সে তার ওয়াইফের ভালোবাসা পাওয়ার জন্য আর্ট করতো, আঁকতো, পেইন্টার ছিলেন যেহেতু, এবং ওইটা আবার তার ওয়াইফ লুক্রেজিয়া তার ওয়াইফের নাম। লুক্রেজিয়া, তো এই ওয়াইফের জন্য তিনি মেনলি আর্ট করতেন। ওয়াইফ এই আর্টগুলো বিক্রি করে তার যে মানে প্রেমিক ছিল তাকে টাকা দিত, এই টাকাগুলো দিত, এবং এর বিনিময়ে লেখক বা আমাদের যে পেইন্টার এন্ড্রিয়া ডেল সার্টো, সে তার শুধু লুক্রেজিয়ার ভালোবাসা চাইতো, কিন্তু সে ভালোবাসাটুকু লুক্রেজিয়া তাকে দিত না।
এইটি আমরা এখানে দেখব। এবং এক সময় লুকরেজিয়াকে সে বলে যে আসলে দেখো, এই ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্র্যাপস অফ হোয়াটস আ হেভেন ফর। বলা হয় যে সে বলতেছে যে আসলে আমরা, এটা তো আমাদের মানুষের রিচ, আমরা যে পেইন্টার, আমাদের লিমিটেশন আমাদেরকে ছাড়িয়ে যেতে হবে। আমরা সবসময় লিমিটেড থাকলে হবে না, আমাদের লিমিটেশন আমাদেরকে ছাড়িয়ে যেতে হবে। এই কথাটা এখানে কবি বলেছেন। পরফিরিয়াস লাভার, এটা আরেকটা মারাত্মক কাহিনী। হ্যাঁ, সেটাও এক ধরনের কিলিং এর এখানে কথা আছে। পরফিরিয়াস লাভার, পরফিরিয়া একটা মেয়ে, তো তার হাজবেন্ড, তার লাভার, তার একটা লাভার ছিল, মানে প্রেমিক ছিল। একটা বর্ষণমুখর রাতে ওই পরফিরিয়া তার প্রেমিকের বাসায় আসে। আসার পর সে তার ভালোবাসা প্রকাশ করে তার প্রেমিকের কাছে। তো এই ভালোবাসাটা যখন প্রকাশ করলো, তখন পরফিরিয়ার যে লাভার, প্রেমিক, সে ভাবলো যে এটা খুবই রেয়ার একটা বিষয় এই মুহূর্তটা, কারণ সে এই মুহূর্তে, পরফিরিয়া সম্পূর্ণভাবে আমাকে চায়, একান্তই আমার। এই মোমেন্টটা আমি বন্দি করে রাখতে চাই, সে যেন কখনো অন্যদিকে সুইচ না করে, কিংবা কখনো সমাজের কারণে হোক, পরিবারের কারণে হোক, আমার কাছে সুইচ না করে। এবং এই পারপাসে সে কি করলো, তাকে তার চুল দিয়ে পেঁচিয়ে মেরে ফেললো আর কি। হ্যাঁ, তো এই সময়টা দেখেন, এই সময়টা কিভাবে বললো, দ্যাট মোমেন্ট শি ওয়াজ মাইন। ওই সময়ে সে শুধুই আমার ছিল, মাইন, ফেয়ার, পারফেক্টলি পিওর অ্যান্ড গুড। ঠিক আছে, এবং সে তো মারছে, মারার পর তার ওই ব্যক্তিটা কি, সে কোনো রিমোর্স ফিল করে নাই, গিল্টি ফিলিং করে নাই। বলছে নো পেন ফেল্ট শি, আই এম কোয়াইট শিওর শি ফেল্ট নো পেন। সে কোনো ধরনের পেন ফিল করে নাই, সে বলতেছে যে কোনো ধরনের পেন ফিল করে নাই। তো এটা এক ধরনের পজিটিভ লাভ। ভালোবাসা তো আর এরকম হয় না, পজিটিভ হয় না, সাইকোলজিক্যাল অবসেশন ছিল সেটাকে ভালোবাসা বলে না, এটা পজিটিভ লাভ বলে, এটা খুবই ডিস্ট্রাকটিভ। রেভাইবিন এজরা, এটা হচ্ছে এখানে রেভাইবিন এজরাতে কবি ওল্ড এজকে গ্লোরিফাই করেছেন, যে ওল্ড এজ মানে ফুরিয়ে যাওয়া না, ওল্ড এজ মানে নতুন কিছু আবিষ্কার করা, আরো বেশি কিছু দিতে পারা। এই যে লাইফ গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি। বয়স হোক, কিন্তু বয়স হলেও আমাদের অনেক কিছু দেবার থাকে। এটা থিম হচ্ছে এটাই, ওল্ড এজকে গ্লোরিফাই করেছে। আচ্ছা, আমি বাংলা এখানে লিখে দিয়েছি এটা, কারণ এটা অনেক সময় উচ্চারণ করতে প্রবলেম হয়। ফ্রা লিপো লিপি, হ্যাঁ, এটাও একটা তার খুবই বিখ্যাত কবিতা। এখানে ফ্রা লিপি লিপো চার্চের দায়িত্ব পেয়েছিলেন, ওখানে আঁকার দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তিনি এমন ভাবে আঁকতেন যে একদম রিয়েল পিকচারটা তুলে ধরতেন। কোনো জিনিস, কোনো একটা বস্তু যা হওয়ার কথা, তাকে একদম সোলটা তুলে ধরতেন, যেটা আসলে চার্চের যারা ছিলেন সত্ত্বাধিকার, তারা এটা পছন্দ করতেন না। হ্যাঁ, তো তাকে বলা হয়েছে যে তুমি যে বস্তুটা আছে ঠিক সেটাই আঁকো, মানে অবজেক্টিভটা যেরকম আছে সেরকম আঁকার জন্য বলা হয়। বাট যখন এই লিপি লিপো, সে আবার কি করে একদম সোলটা আঁকে ফেলে, কোনো মানে আর্টিস্টের যে ভিতরগত বিষয় সেটা এঁকে ফেলে, যেটা চার্চ পছন্দ করে না, যে কারণে চার্চের বা বিভিন্ন সমাজের যে অসঙ্গতিগুলো ওই তার চিত্রের মধ্যে ফুটে ওঠে। এই বিষয়টা নিয়ে এখানে লিপি লিপোতে আলোচনা হয়েছে। ওকে, আমরা আবার চলে আসি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা জেনে রাখি মূল বিষয়গুলো তার। তিনি হচ্ছেন রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। তার ফেমাস একটাই কবিতা আছে, হাউ ডু আই লাভ ডি, হাউ ডু আই লাভ ডি, এটাই তার ফেমাস কবিতা। তারপরও একটু দেখে নিতে পারেন সনেট ফ্রম দ্য পর্তুগিজ। এটা সে পর্তুগিজ, সনেট ফ্রম দ্য পর্তুগিজ বলতে সে এলিজাবেথ ব্যারেট ব্রাউনকে বুঝিয়েছেন, নিজেকে বুঝিয়েছেন, কারণ রবার্ট ব্রাউনিং তাকে পর্তুগিজ বলে সম্বোধন করতেন মাঝে মাঝে। এই কারণে তিনি হাজব্যান্ডের ওই কথাটাকেই এখানে রিফ্লেকশন করেছেন। মেথু আর্নল্ড, এই যে আমরা
এখানে মূলত এই লাইনটা ফার্ম হলো এই খুবই গভীর একটা লাইন। ম্যাথু আর্নল্ড, টেনিসন যেমন হচ্ছেন অপটিমিস্টিক কবি, অপটিমিস্টিক পয়েট, ম্যাথু আর্নল্ড তার অপোজিট, প্যাসিমিস্টিক পয়েট। হ্যাঁ, উনি খুবই দুঃখবাদী, তার কবিতায় দুঃখ ভরে উঠছে অনেক বেশি। এলিজিয়াক বা মেলানকোলিক, এলিজিয়াক বা মেলানকোলিক মানে হচ্ছে দুঃখবাদী। হ্যাঁ, আর উনি অনেকগুলো এসে লিখেছেন কবিতার পাশাপাশি। আর বাংলাদেশে বাঙালি লিটারেচারে অপটিমিস্টিক কবিকে, প্যাসিমিস্টিক কবি হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। হ্যাঁ, এটা আমরা জানি, হয়তো পড়লে বুঝতে পারবো। আর তার ফেমাস এলিজি হচ্ছে থার্সিস, স্পেলিংটা একটু এখানে ভুল আছে, থার্সিস। এটা লিখেছেন তার বন্ধু আর্থার হিউ ক্লগের স্মরণে, রাগবি চ্যাপেল তার বাবার স্মরণে লিখেছেন। এবং তার কবিতাগুলো মুখস্থ রাখার জন্য আপনারা এই লাইনটা লিখতে পারেন, স্কলার ক্রমওয়েল প্লে রাগবি উইথ মাই ম্যান থার্সিস এট ডোভার বিচ। এই লাইনটা মুখস্থ রাখতে পারেন, ইনশাল্লাহ সবগুলো কবিতাই মাথায় থাকবে। এবং ভিক্টোরিয়ান এজ থেকে এইগুলো আসে, কোন কবিতাটা কার। হ্যাঁ, তো এটা মুখস্থ রাখতে হবে। এইগুলো এই নেমোনিকটা মুখস্থ রাখলে আশা করি বাকিগুলো আনসার করতে পারবেন আপনি। স্কলার ক্রমওয়েল প্লে রাগবি উইথ মাই ম্যান থার্সিস এট ডোভার বিচ। ওকে, আমরা একটু চলে যাই বিস্তারিত কবিতার ছোট্ট করে গল্পগুলো বলি। স্কলার জিপসিও সেম। আপনি এখানে দেখেন অক্সফোর্ড গ্রাজুয়েট ছিল যে স্কলার নাম বলা হচ্ছে। তো সে একটা সময় কি হলো, পড়াশোনা না করে জিপসিদের সাথে দলে যোগ দিল, যে আমি আসলে এসব একাডেমিক পড়া পড়বো না, আমি জিপসিদের যে লাইফ ওয়ান্ডারিং করে তারা এখান থেকে সেখানে যায়, হ্যাঁ, সাধারণ মানুষের সাথে মিশা কিংবা নেচারে থাকা, এগুলো শেষে মনোযোগ দিল। এবং কবি তাকে নিয়ে কবিতা লিখছেন, তার ওই ফ্রেন্ডকে নিয়ে কবিতা লিখেছেন। হ্যাঁ, এখানে একটা লাইন আছে দেখেন, ফ্রি ফ্রম সিক ফ্যাটিগ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডাউট। মানে যখন সে একাডেমিক পড়া থেকে চলে গেল, অন্য কোথাও বের হয়ে গেল, তখন সে নিজেকে মুক্ত করে দিল, এই যে ধরাবাধা কোনো নিয়মে থাকলো না, সে স্বাধীন হয়ে গেল। এই কথাটা এখানে ফুটে উঠছে। তো ডোবার বিচের নাম আমরা সবাই জানি, হ্যাঁ, ডোবার সাধারণ মেনে পড়েছি। তো ডোবার বিচের যে এটা প্রণালী, তাই না? এই প্রণালীটা ডিভাইড করেছে কাকে? ফ্রান্স এবং ইংল্যান্ডকে, তাই না? এই ডোবার বিচের আপনার ফ্রান্স এবং ইংল্যান্ডকে ডিভাইড করেছে। তো আমরা সবাই জানি ডোবার বিচ শব্দটা। এখন এই কবিতাটা কি নিয়ে আসলে? এখানেও স্যাডনেস চলে আসছে, যে আধুনিক লাইফের স্যাডনেস এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। এখানে তিনি কবি সফোক্লেসের কথা বলেছেন, যে সফোক্লেস ঠিক সেম আমি যেমন সমুদ্রের ধারে বসে যে সমুদ্রের ঢেউর মধ্যে দুঃখ শুনতে পাচ্ছি, দুঃখের একটা সুর শুনতে পাচ্ছি, করুণ সুর শুনতে পাচ্ছি, সফোক্লেস, সেই গ্রীষ্মের সফোক্লেস, তিনিও হয়তো যখন এজিএনসিতে বসে ঠিক সেম দুঃখটা শুনতে পেতেন আর কি। হ্যাঁ, তিনি ওখানে সিমিলারিটি করেছেন। তো এজিএনসির কথা আপনারা পাবেন এই ডোবার বিচ কবিতায়। এজিএনসিটা হচ্ছে গ্রিস এবং টার্কি, এই দুটাকে ডিভাইড করেছে আর কি। তো একটা সময় ওই কবি তার পাশে যে বন্ধু ছিল বা প্রেমিক ছিল তাকে বলল, দেখো এই বর্তমান যুগে কিন্তু এই ভিক্টোরিয়ান এজে আমাদের মধ্যে ট্রাস্ট নেই, হ্যাঁ, ফেথ নেই, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যে একে অপরের প্রতি যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা কি করতে পারবো? লাভ লেট আস বি ট্রু টু ওয়ান অ্যানাদার। আমরা একে অপরের প্রতি কি থাকবো? বিশ্বস্ত থাকবো। আমরা কি হব না? ডিভাইড হব না। এই কথাগুলো এখানে এই কবিতার মধ্যে ডোবার বিচে ফুটে উঠেছে। হ্যাঁ, থার্সিস আপনার বলেছি তার বন্ধুর স্মরণে। ওকে, আমরা এবার চলে আসি নোবেলসে। আপনারা ক্লাসের শুরুতে একটা কুইজ দিয়েছিলাম, এখানে বলেছেন যে চার্লস ডিকেন্স হচ্ছে ভিক্টোরিয়ান এজের সবচেয়ে ডমিনেন্ট এবং প্রমিনেন্ট পপুলার নভেলিস্ট। তো তার নভেলগুলো দেখুন, তার এখান থেকে কোশ্চেন আসবেই, মোটামুটি সব জায়গায় কোশ্চেন আসে। আপনারা যদি মানে ভিক্টোরিয়ান এজ পড়েন, অবশ্যই গুরুত্ব দিবেন এই চার্লস ডিকেন্সের উপরে অন্যান্যগুলোর চেয়ে। এখানে তার সবগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট। দেখেন, এই যে তিনি ভিক্টোরিয়ান এজের ছিলেন, নোবেলিস্ট ছিলেন, এটা 36 BC আসছে, 36 BC আবার আসছে
লন্ডন তার সকল নোবেলে এই লন্ডন শহরের কথা আসছে, মোটামুটি সকল নোবেলে লন্ডন শহরের কথা আসছে। এখন তার মূল যে নভেলগুলো, এটা হচ্ছে যেমন অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ, দ্য পিকুইক পেপারস, হার্ড টাইমস, ডেভিড কপারফিল্ড, ওল্ড কিউরিসিটি শপ, ব্লিক হাউস অ্যান্ড ক্রিসমাস ক্যারল। তো এগুলো একটু মুখস্থ রাখা টাফ, এই জন্য আমি একটা নেমোনিক তৈরি করেছি, আপনারা নেমোনিকটা লিখে রাখতে পারেন। অলিভার এক্সপেক্টেড টু সিটিজ টু সাইন অন পেপারস অন দ্য ইভ অফ হার্ড টাইমস এট কপারফিল্ড বিকজ হিজ শপ বিকাম ব্লিক ডিউরিং ক্রিসমাস। এখানে সবগুলো চলে আসবে। এই 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 নেমোনিকটা মনে রাখলে আপনাদের সবগুলো মনে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষায় আসে নিচের কোনটি চার্লস ডিকেন্সের নয়, হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো, বা নিচের কোনটি ভিক্টোরিয়ান এজের রচিত নয়। এভাবে যদি পড়েন আশা করি এগুলো কমন পড়ে যাবে। আমি ছোট্ট করে সামারি বলছি সবগুলো নভেলের। অলিভার টুইস্ট, এটা কোনো একটা পরীক্ষা আসছে প্রিভিয়াস ইয়ারে, এটা কি নোভেল না ড্রামা, এরকম একটা কোয়েশ্চেন আসছে। অলিভার টুইস্ট হচ্ছে নোভেল। চার্লস ডিকেন্সের যখন কোনো কোয়েশ্চেন আসবে অধিকাংশই হবে, মানে সবগুলো মোটামুটি হবে আপনার নোভেল। তো এখন অলিভার টুইস্টে একটা ছোট বালকের স্ট্রাগল নিয়ে বলা হয়েছে এখানে, হ্যাঁ, তার ওভারঅল যে স্ট্রাগল, লাইফের স্ট্রাগল গুলো এখানে বর্ণনা আছে অলিভার টুইস্ট নামে। এখানে প্রোটাগনিস্ট হচ্ছে অলিভার টুইস্ট নিজেই, হ্যাঁ, অলিভার নিজেই এখানে তার এই গল্পের প্রোটাগনিস্ট। এখান থেকে এই কোয়েশ্চেনটাই আসবে, অন্য কিছু আসবে না। গ্রেট এক্সপেকটেশন, এখানে এখানে একটা বালকের চাইল্ডহুড থেকে ম্যাচিউরিটি জার্নিটা ফুটে উঠছে, হ্যাঁ, সে বড় লোক, অনেক বড় রিচ হতে চায়, ওয়েলদি পার্সন হতে চায়, হ্যাঁ। বালকটার নাম হচ্ছে ফিলিপ পিরিপ পিপ, সংক্ষিপ্তে পিপ বলা হয়। এটা এর আগে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে যে গ্রেট এক্সপেকটেশনের প্রোটাগনিস্ট কে, হ্যাঁ, মূল চরিত্র কে, পিপ। তারপরও আর বাইরে যদি কখনো কোশ্চেন আসতে পারে, গ্রেট এক্সপেকটেশন খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে প্রোটাগনিস্ট নেরেটর এস্টেলা আসতে পারে, পিপের গার্লফ্রেন্ড, এবং মিশা বেশাম হচ্ছে তাকে যিনি লালন পালন করেছেন, তার নাম হচ্ছে মিশা বেশাম, গ্রেট পিপকে যে লালন পালন করেছে আর কি, হ্যাঁ। আর দেয়ার আছে টেল অফ টু সিটিজ, এটা আপনারা মোটামুটি সবাই জানেন। টেল অফ টু সিটিজ সব, মানে এটা ফ্রান্সের যে আমাদের যে ফ্রেঞ্চ রেভলিউশন ওইটার প্রেক্ষিতে লেখা। ওখানে ওই দুইটা শহরের নাম আসছে, একটা হচ্ছে প্যারিস, একটা হচ্ছে লন্ডন। এই দুইটা শহর খুবই ভাইব্রেন্ট হয়ে উঠছে এই নভেলে। তবে এখান থেকে যেটা আসছে, এই কোশ্চেনটা আসছে যে কোন কোন শহর দুটার নাম উল্লেখ আছে, আর আসে এখানে চরিত্রগুলো, হ্যাঁ। চরিত্রগুলো দেখেন, চার্লস ডার্নিং অ্যান্ড সিডনি কার্টন, এই এই দুইটাই চরিত্রই মেইনলি এখানে খুবই ডমিনেন্ট। যদি কখনো আসে এই দুটা থেকে কোশ্চেনটা আসবে। তারপরে টেল অফ টু সিটিজ, ঠিক সেম রিদমে আরেকটা আছে, এ টেল অফ এ টাব বাই জনাথন সুইফট লিখেছেন। অনেক সময় কনফিউশন চলে আসে যে কোনটা আসলে কি। টু সিটিজ বললে আপনি লন্ডন প্যারিসের কথা মনে রাখবেন, এবং চার্লস ডিকেন্সের কথা মনে রাখবেন। আর এ টেল অফ এ টাব বাই জনাথন সুইফট, ঠিক আছে। পিকুইক পেপারস, এটাও একটা অ্যাডভেঞ্চারাস কাহিনী, খুবই মানে হাস্যকর কাহিনী, হ্যাঁ। পিকুইক পেপারস, কিছু পেপার আছে ওইগুলো নিয়ে হয়তো ওরা আলোচনা করে খুবই ফানি ওয়েতে। তো আশা করি এটাও তো ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখেন হার্ড টাইমস, এটা হচ্ছে ওই ভিক্টোরিয়ান এজের যে সোশিও ইকোনমিক কন্ডিশন, যে খারাপ অবস্থা, এটা ফুটে উঠছে হার্ড টাইমস। ব্লিক হাউস অত ইম্পর্টেন্ট না, ওল্ড কিউরিসিটি হোপ এত ইম্পর্টেন্ট না, জাস্ট নামগুলো জেনে রাখেন। ডেভিড কপারফিল্ডের প্রোটাগনিস্ট কপারফিল্ডই, তাই না। এখানে লেখক নিজেই, এটাকে বলা হয় তার চার্লস ডিকেন্সের অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্কস, আত্মজীবনীমূলক লেখা তার এটা, হ্যাঁ। ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স তার যে জীবন এখানে তিনি ফুটিয়ে তুলেছেন বলা হয়ে থাকে। ক্রিসমাস ক্যারল হচ্ছে ছোট শর্ট নোবেল, এটা এর আগে পরীক্ষায় আসছে। একজন ব্যক্তি, উনি হচ্ছেন ক্রিসমাস পালন করতে চান না, হ্যাঁ, যে পালন করার দরকার নাই, উনি শুধু টাকা ইনকামের দিকে মনোযোগ দিচ্ছিলেন। তো ওনাকে রাতে স্বপ্ন দেখানো হলো যে যদি আপনি পালন না করেন আপনার এই সমস্যা হবে, বর্তমানে অতীত আপনার এরকম গিয়েছে, বর্তমানটা এরকম যাচ্ছে, ভবিষ্যতে এরকম হবে। ওই স্বপ্ন দেখার পর উনি তার মন চেঞ্জ করলেন যে না, আমি এটা পালন করব, হ্যাঁ। তার যে রিডিমশন, তার অর্থের দিকে যে নেশা, এটা কেটে গিয়ে তিনি স্পিরিচুয়াল
সাইডে চলে আসছেন। তারপর আসে উইলিয়াম ম্যাকাপিস, হ্যাঁ ম্যাকপিস থ্যাকারি। তার যে রিডিমশন, তার অর্থের দিকে যে নেশা, এটা গিয়ে তিনি স্পিরিচুয়াল সাইডে চলে আসছেন। এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি উনি ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ নোবেলিস্ট, এই কারণে এটা আসে যেহেতু উনি ইন্ডিয়ান বর্ন ছিলেন, এই জন্য তাকে নিয়ে অনেক কোশ্চেন আসে। তো তার বিখ্যাত নোবেল ভ্যানিটি ফেয়ার, এটা একটা নোবেল। ভ্যানিটি ফেয়ার কি, এটাও আসে পরীক্ষায়। ভ্যানিটি ফেয়ার কি নোবেল, এখানে কোনো হিরো নেই, কোনো মানে মেল হিরো এখানে নেই। এখানে দুটা ক্যারেক্টার আছে ইম্পর্টেন্ট, বেকি এবং এমিলিয়া। বেকি হচ্ছে এখানে তথাকথিত হাই সোসাইটির মেয়ে, যে খুব চালাক, খুবই বুদ্ধিমান এবং বুদ্ধিমত্তাদের সে অনেক বেশি রিচ হতে চায়। আর বেকি খুবই সাধারণ মেয়ে, সে সাধারণভাবে লাইফ লিড করতে চায়। এবং এই ভ্যানিটি ফেয়ার দিয়ে মেনলি আমাদের থ্যাকারি ভিক্টোরিয়ান এজের যে সমাজ ব্যবস্থা এটাকে ক্রিটিসাইজ করেছেন, যে এখানে যা চলতেছে এগুলো রাইট ওয়েতে চলছে না। হ্যাঁ, বলা হয় ম্যান সিনফুল অ্যাটাচমেন্ট টু ওয়ার্ল্ডলি থিংস, এটা মূল থিম ছিল এরকম। আরেকটা বিষয় দেখেন, ভ্যানিটি ফেয়ার, এটা মনে রাখার ঠিক আছে। ভ্যানিটি, ভ্যানিটি মানে আসলে ওয়ান কাইন্ড অফ, কি বলবো এটাকে, মিনিংলেসনেস, গ্রিড বা সামথিং লাইক দিস। সো ভ্যানিটি ফেয়ার যেখানে আসলে ওয়ার্ল্ডলি থিংস বেচা কেনা হয়। হ্যাঁ, তো এটা দিয়ে মেনলি আমাদের লেখক ভিক্টোরিয়ান এজের যে সামাজিক ব্যবস্থাটা ছিল এটাকে তিনি কটাক্ষ করেছেন। এই লাস্ট বিসিএস গুলোতে আমরা দেখেছি এখান থেকে কোশ্চেন আসছে, এডওয়ার্ড ফিটজারাল্ড, এখান থেকে কোশ্চেন আসছে যে রুবাইয়াতি ওমর খৈয়াম, ওমর খৈয়ামের, পারস্যের কবি ওমর খৈয়ামের যে 4 লাইনের কবিতাগুলো আছে এগুলো ট্রান্সলেট করেছেন ইংলিশে এডওয়ার্ড ফিটজারাল্ড। আর বাংলাদেশে আমাদের কবি কাজী নজরুল ইসলাম ওইগুলো ট্রান্সলেট করেছেন। এবং গত বিসিএস এ এখান থেকে কোশ্চেন আসছে যে একটা রুবাইয়াতের লাইন দেওয়া ছিল, 4টা লাইন বলা হয়েছে, এগুলো কে ট্রান্সলেট করেছেন। তো আপনারা যদি এটা জানেন যে ওই 4 লাইনের কবিতাগুলো মেনলি এডওয়ার্ড ফিটজারাল্ড ট্রান্সলেট করেছেন, তাহলে এটা পরীক্ষায় আনসার করতে পারবেন। বেঙ্গলি পোয়েট কাজী নজরুল রুবাইয়াতি খৈয়ামের এগুলো ট্রান্সলেট করেছেন। আচ্ছা, জন স্টুয়ার্ট মিল, আমরা মূল যে লেখক ভিক্টোরিয়ান এজের এগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন যেগুলো আছে এগুলো সাধারণ জ্ঞান হিসেবে পড়তে পারেন, কিংবা জাস্ট মনে রাখার জন্য পড়তে পারেন। খুবই সংক্ষেপে পরীক্ষা এরকম আসতে পারে, হু ইজ দ্য ইনভেন্টর অফ ইন্ডিভিজুয়ালিজম কিংবা ইউটিলিটারিয়ানিজম, উপযোগবাদ কিংবা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রবক্তাকে, জন স্টুয়ার্ট মিল। তার একটা বিখ্যাত এই শব্দটাই বেশি আপনারা নিশ্চয়ই পেয়েছেন, ইউটিলিটারিয়ানিজম। এই শব্দটার প্রবক্তাই হচ্ছেন আমাদের জন স্টুয়ার্ট মিল, এটা ভিক্টোরিয়ান এজে উনি এটা কয়েন করেছেন। হার্ডি, থমাস হার্ডির এই অনেকগুলো তার নোবেল আছে বিখ্যাত, তার মধ্যে টেস্ট অফ দ্য ডিয়ার বাইল, ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, দ্য পুর ম্যান অ্যান্ড দ্য লেডি, দ্য মেয়র অফ দ্য কাস্টার ব্রিজ। এবং এগুলো মনে রাখার জন্য এই নমুনাটা মুখস্থ রাখতে পারেন, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। টেস্ট ফাউন্ড এ পুর ম্যাড নেটিভ মেয়র এট গ্রিনউড ট্রি হু সাফার্স ফ্রম মেজর অবস্কিউরাইজ। তো এই নেমোনেটটা মনে রাখলে তার তোমার হার্ডির যে নোবেলগুলো আছে এগুলো মনে থাকবে আশা করি। আর তার টাইটেল আছে, বলা হয় যে প্যাসিমিস্টিক নোবেলিস্ট কে ভিক্টোরিয়ান এজের, এটা হচ্ছে আমাদের টমাস হার্ডি। হ্যাঁ, তার এই নোবেলগুলো আমি ছোট্ট করে একটু আলোচনা করতে চাই। আরো কিছু লিখেছেন উনি। হ্যাঁ, আমরা একটু টেস্ট অফ দ্য ডিলিভারিস্টটা আলোচনা করব, কারণ এটা থেকে কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, ভবিষ্যতে আসতে পারে। যেমন দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এখান থেকেও কোশ্চেন আসে, এটার প্রোটাগনিস্ট কে, এটা আসছে এর আগে। আমরা টেস্ট অফ দ্য ডিলিভারিস্টটা জানবো। এটার মূল থিমটা হচ্ছে টেস্ট, একটা সে টেস্ট অফ দ্য ডিয়ার বাইলস নাম তার, কিন্তু তাদের বংশ হচ্ছে ডার্বিফিল্ড বংশ।
কিন্তু তার বাবা মনে করতেন, জন মনে করতেন যে সে ডিয়ার ওয়েবেল বংশ বিলং করে। হ্যাঁ, এই কারণে টেসকে সে ডিয়ার ওয়েবেলসে পাঠায় ভালো কিছু করার জন্য। কিন্তু ওখানে ডিয়ার ওয়েবেলের যে ফার্ম হাউসে সে জব করে, ওখানে সে এলেক নামে একটা ছেলের সাথে পরিচিত হয়। ওই এলেক তাকে ফোর্সফুলি ফিজিক্যাল ইন্টিমেট হতে বাধ্য করে, এবং এতে টেস খুবই ট্রমাটাইজড হয়ে যায়। ট্রমাটাইজড হয়ে যাওয়ার পরে সে ওখান থেকে চলে আসে, ওই ডিয়ার ওয়েবেল থেকে চলে এসে নিজ বাড়িতে এসে আবার সে ঠিক হওয়ার চেষ্টা করে, রিবিল্ড করার চেষ্টা করে। পরে এখান থেকে সে অন্য কোথাও জব নেয়, কিন্তু তার আগে একটা দুর্ঘটনা ঘটেছে। তার একটা বেবি সে কনসেপ্ট করেছে, তার নাম হয়েছিল সরো, এবং সে মারা যায়। খুবই স্যাড একটা স্টোরি। পরে এই বিষয়টা যখন সে অন্য জায়গায় জব নেয়, হ্যাঁ, এই ডেভেল থেকে এসে ওখানে একবার ছেলের সাথে পরিচয়, নাম হচ্ছে এঞ্জেল ক্লেয়ার। হ্যাঁ, এঞ্জেল ক্লেয়ার। তো এঞ্জেল ক্লেয়ার তাকে পছন্দ করে, তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, এবং এঞ্জেল ক্লেয়ার তার অতীত শেয়ার করে যে আমার এরকম একটা অতীত ছিল, সে মানে সরি বলে। ঠিক সেম ভাবে টেসও তার অতীতের কথা স্বীকার করে। ইন দ্য মিন টাইম এঞ্জেল ক্লেয়ার টেসের অতীত মেনে নিতে পারছেন না। হ্যাঁ, অথচ নিজের কিন্তু একটা অতীত ছিল। এটা না মেনে নিতে পারার কারণে এঞ্জেল ওই বিয়ের রাতেই ব্রাজিল চলে যায়। হ্যাঁ, ব্রাজিল থেকে আর আসেনি ফিরে। এদিকে টেসের অবস্থা আরো খারাপ। এর মাঝখানে আবার এলেক আসে যে আমি পরিবর্তন হয়ে গেছি, তুমি আমাকে মেনে নাও। হ্যাঁ, পরে কিছুদিন ঠিক থাকে, কিন্তু এলেক আবার আগের মতো আচরণ করার কারণে এলেককে টেস খুন করে ফেলে, হ্যাঁ, কিল করে ফেলে। ইন দ্য মিন টাইম এঞ্জেল আবার ব্রাজিল থেকে ফিরে আসে, সে তার ভুল বুঝতে পেরে টেসের সাথে সংসার শুরু করে। ইতিমধ্যেই আবার মামলা হয়, মামলায় টেসের বিচার হয়, বিচারে তার ফাঁসি হয়। এভাবেই গল্পটা শেষ হয়। ওকে, অস্কার ওয়াইল্ড আইরিশ লেখক, তার কিছু বিখ্যাত নোভেল আছে। এ উইমেন অফ নো ইম্পর্টেন্স, এত ইম্পর্টেন্টটা পড়তে হবে না। লেডি উইন্ডমেয়ার ফ্যান্স, দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে এবং ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। মূল যে এটার চরিত্রটা জে কোর্দি, এটা চরিত্রটা আসে বিভিন্ন পরীক্ষায়। আর এখানে পিকচার অফ দ্য ডোরিয়ান গ্রে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এখানে ডোরিয়ান গ্রে নিজেই প্রোটাগনিস্ট। তো সে এখানে তার একটা পোর্ট্রেট আছে। হ্যাঁ, পোর্ট্রেট আঁকা হয়েছে। পোর্ট্রেট আঁকার পরে সে মনে মনে ভাবলো, আমি যদি ইয়াং থাকতে পারতাম, আর আমার এই বার্ধক্যের যে ছাপটা যেন আমার পোর্ট্রেটে পড়ে, এরকম একটা অদ্ভুত একটা ডিজায়ার সে মনে মনে করলো। এবং এটাই ফলে গেল যে হ্যাঁ, যখন বয়স বাড়ছে তার কিছুই হচ্ছে না, কিন্তু তার যে পোর্ট্রেট আছে, ছবি আছে, এটা আস্তে আস্তে কুঁচকে যাচ্ছে। হ্যাঁ, তো একটা সময় যখন সে বুঝতে পারলো তার কিছুই হবে না, সে রেকলেস লাইফ লিড করলো, বিভিন্ন ধরনের অপরাধ কর্ম শুরু করলো, মানে প্লেজার নেওয়া শুরু করলো। তো যে পোর্ট্রেটটা আঁকছে একটা সময় তাকেও মেরে ফেললো। তো মেরে ফেলার পর ওই পোর্ট্রেটের মধ্যে তার যে গিল্টি ফিলিং, এটা ফুটে উঠছে। হ্যাঁ, তো ফুটে ওঠার কারণে কি হলো, সে খুবই ক্ষিপ্ত হয়ে গেল। তখন ওই পোর্ট্রেটটাকে সে ছিঁড়ে ফেললো, একদম ডেস্ট্রয় করে ফেললো। ডেস্ট্রয় করার সাথে সাথেই তার যে তার সোলটাও ডেস্ট্রয় হয়ে সে মারা গেল। আবার পোর্ট্রেটটা কি হলো, অলৌকিকভাবে আগের অবস্থায় ফিরে আসলো। মানে এখানে মেইন থিমটা হচ্ছে, আমরা যে পাপই করি না কেন, আমাদেরকে এটা সাফার করতেই হবে, আজ হোক কাল হোক। এবার আসি আমরা রবার্ট লুইস স্টিভেনসন, উনি স্কটিশ। তো তার একটা বিখ্যাত, এটা ছোটবেলা পড়া হয়, ছোটরা পড়ে সচরাচর, তারপরও বিভিন্ন জায়গায় আসে পরীক্ষায়, দ্য ট্রেজার আইল্যান্ড। হ্যাঁ, শিশুতোষ গল্প দ্য ট্রেজার আইল্যান্ড, এটা তার খুবই বিখ্যাত। যদি পরীক্ষায় আসে এটাই আসবে, অন্য কিছু আসবে না। তারপর আমরা আসি যে স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন। তো ওনাকে নিয়ে কিছু বলার আছে, ওখান থেকে আসতে পারে কোশ্চেন। কারণ উনি একমাত্র, আমরা সবাই জানি যে আলিফ লায়লা, আমরা আলিফ লায়লা দেখেছি। এই আলিফ লায়লাটা মেনলি আমাদের আরব্য উপন্যাস বা আরব্য যে ফোক টেলস গুলো আছে, ওখান থেকে নেয়া। তো উনি আবার আমাদের এই যে উপমহাদেশ বলি বা ইস্টার্ন
যে এরিয়া, এইগুলো থেকে এখানে এসে চুপি চুপি এখানে ভ্রমণ করতেন, করে এখানে যে ফোকটেলগুলো আছে এগুলো নিয়ে তিনি গল্প লিখতেন, হ্যাঁ, ট্রান্সলেট করতেন। তো এখানে এই জন্য আমরা আলিবাবা 40 চোর কিংবা যে আরাবিয়ান নাইটস শুনেছি, এইগুলো উনি এই ফ্রান্সিস রিচার্ডস বার্টন এগুলো লিখেছেন। ইভেন আমাদের উপমহাদেশের কিছু লেখা উনি ট্রান্সলেট করেছেন, যে আরাবিয়ান নাইটস, হ্যাঁ, 1001 নাইটস, 1001 রজনীর যে গল্প, এগুলো উনি ট্রান্সলেট করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। ব্রন্টি সিস্টার, ব্রন্টি সিস্টার 3 জন বোন ছিল, শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি এবং এমি ব্রন্টি। তো তাদের মধ্যে সবচেয়ে তাদের বড় বোন ছিল শার্লট ব্রন্টি, আর সেকেন্ড বোন ছিল এমিলি ব্রন্টি। শার্লট ব্রন্টি তার ছদ্মনামে লিখতেন আর কি, কিউরার বেল নামে, কিউরার বেল ছদ্মনাম, এটা আসে পরীক্ষায়, হ্যাঁ, কিউরার বেল। তার বিখ্যাত উপন্যাস জেন এয়ার, আমরা জানি জেন এয়ারের গল্পটা কিছুটা, তারপর আমি একটু ছোট করে বলি। জেন এয়ার ছোট্ট একটা বালিকার গল্প। সে তার আঙ্কেলের বাড়িতে থাকতো, বাট তারা তার সাথে খুব রাফ বিহেভ করে, তার কাজিনরা খুব রাফ বিহেভ করে, সে এখান থেকে তাকে আবার একটা স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। স্কুলেও খুব রাফ বিহেভ করে, বাট তারপর সে এখানে ভালো শিক্ষা পায়। সে পরবর্তীতে টিচার হয়, ওই স্কুলের টিচার হওয়ার পরে সে তার ওই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে যুক্ত হয় এবং বিয়েও হয়। আর বিয়ের পর সে আস্তে আস্তে স্বাভাবিক লাইফে ফিরে আসে, হ্যাঁ, স্বাভাবিক লাইফে ফিরে আসে। এই স্ট্রাগলটা এখানে ফুটে উঠেছে আর কি। এমিলি ব্রন্টি, এমিলি ব্রন্টির ছদ্মনাম হচ্ছে অ্যালিস বেল। অ্যালিস বেল এমিলি ব্রন্টির ছদ্মনাম। তার খুবই ইম্পর্টেন্ট, এবং এটা থেকে বারবার কোশ্চেন আসে। অদারিং হাইটস, অদারিং হাইটস থেকে বারবার কোশ্চেন আসে, হ্যাঁ। তো আমরা এটা খুব ভালোভাবে খেয়াল রাখবো। অদারিং হাইটসটা পারলে, তার মূল যে চরিত্র হচ্ছে হিথক্লিফ অ্যান্ড ক্যাথরিন, এই দুইটা চরিত্র আসতে পারে। যে এই চরিত্রগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, অদারিং হাইটস থেকে নেওয়া হয়েছে। তো আমরা একটু দ্রুত করি কারণ সময় হয়তো কম। এমিলি ব্রন্টি, সুপ্রিয় শিক্ষার্থী, ওকে, ওয়েদারিং হাইটসটা আমরা একটু ভালো করে পড়ে নেব। হেথক্লিফ এবং ক্যাথরিন ছিল এটার মূল প্রোটাগনিস্ট এই গল্পের, হ্যাঁ, মূল প্রোটাগনিস্ট। দেন আসছি আমরা জর্জ এলিয়ট। জর্জ এলিয়টের তো ছদ্মনাম আছে, ছদ্মনামটা হচ্ছে রিয়েল নামটা হচ্ছে ম্যারি অ্যান ইভান্স। তিনি জর্জ এলিয়ট নামে লিখতেন। কেন লিখতেন, তার হচ্ছে ভিক্টোরিয়ান এজে সে মনে করতো যে সে যদি মানে কোনো নারীর নামে লিখে, নামটা যদি নারী হয় নামটা, তাহলে হচ্ছে এটা ইভালুয়েট হয় কম, তার যে লেখাগুলোর মূল্যায়ন কম হয়। এই কারণেই তিনি একটা পুরুষ ছদ্মনামে জর্জ এলিয়ট নামে তার লেখাগুলো লিখতেন, কিংবা তিনি তার যে প্রাইভেট লাইফ এটা সিক্রেট রাখার জন্য ছদ্মনামে লিখতেন। তার বিখ্যাত যে নোভেল এটা হচ্ছে সাইলাস মার্নার। আর মূল চরিত্রগুলো হচ্ছে সাইলাস, ফারা এবং হ্যাপি। সাইলাস মার্নারের স্টোরিটাও খুব স্যাড, এটাও একটা স্যাড স্টোরি, যদিও শেষের দিকে সে হ্যাপি এন্ডিং হয়, বাট শুরুটা খুবই স্ট্রাগল করতে হয় তাকে, হ্যাঁ, স্ট্রাগল করতে হয়। শেষের দিকে একটা লাইন আছে এই নোভেলের, এ চাইল্ড ইজ ওর্থ মোর দেন অল দ্য গোল্ড ইন দ্য ওয়ার্ল্ড। মানে সে একটা সময় তার যে ধন সম্পত্তি সবকিছু চলে গিয়েছিল, হ্যাঁ, সে তার গ্রাম থেকে বিতাড়িত হয়েছিল একটা মিথ্যা মামলার দ্বারা। সাইলাস মিথ্যা মামলার দ্বারা তার গ্রাম থেকে বিতাড়িত হয়েছিল, তার বন্ধু তাকে ফাঁসিয়ে দিয়েছে। তো এর ফলে তার মানুষের প্রতি যে আস্থা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। এতে সে কি করলো, অন্য গ্রামে গিয়ে বসবাস শুরু করলো এবং ভাবলো যে আমাকে অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে, আমাকে রিচ হতে হবে, আমার একমাত্র লক্ষ্য থাকবে গোল্ড কালেক্ট করা এবং মানি জমানো। তো সে এই পারপাসে অন্য গ্রামে তা শুরু করে দিল।
জমানো শুরু করলো, কিন্তু সেখানেও তার যে গোল্ড ছিল বা মানি ছিল এগুলো একজন চুরি করে নিয়ে যায়। সে আরো ডিপ্রেসড হয়ে যায় এবং খুবই খারাপ অবস্থা তার। এই ঠিক ইন দ্য মিন টাইম সে তার যে বাড়ি, তার বাড়ির পাশে দেখতে পেলো যে একটা ছোট্ট শিশু দৌড়াদৌড়ি করছে, আর পাশে তার মা মৃত অবস্থা। সে দেখলো অতিরিক্ত স্নো পড়ার কারণে মারা গেছে, তো শিশুটা অলৌকিকভাবে বেঁচে গেছে। তখন সে ওই শিশুটাকে নিয়ে আসছে সাইলাস, সে লালন পালন শুরু করে দিল। এই লালন পালন করা অবস্থায় সাইলাসের মধ্যে কি হলো, এই মানুষের প্রতি তার যে বিশ্বাস উঠে যাওয়া, এই বিশ্বাসটা সে ফিরে পেল। আর এই শিশুটার নাম ছিল অ্যাপি, শিশুর নাম ছিল অ্যাপি, এবং সে এটাকে বড় করলো এবং সে আস্তে আস্তে মানুষের মধ্যে ফিরে আসলো, মানুষের প্রতি তার বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাস ফিরে আসলো। জর্জ এলিয়টের আরো কিছু লেখা আছে, আদম বেদি, দ্য মিল অন দ্য ফ্লস, মিডল মার্চ, রোমোলা, তবে এগুলো তো ইম্পর্টেন্ট না। তার একটা বিখ্যাত উক্তি আছে, নো ম্যান ক্যান বি ওয়াইজ অন অ্যান এমপ্টি স্টমাক। মানে আসলে সাহিত্য রচনা করা যায় তখন, বা জ্ঞান অর্জন করা যায় তখন, যখন আমার অন্ন, বস্ত্র, বাসস্থান ঠিক থাকবে। মানে বেসিক নিড না থাকলে আসলে কেউ জ্ঞান অর্জন করতে পারে না কিংবা সাহিত্য রচনা করতে পারে না। উনি ওই সময় যে নারী সমাজের যে অবস্থা ছিল ওইটার প্রেক্ষিতে এই লাইনটা উনি বলেছেন। আমরা স্কলার জিপসি, এই স্কলার জিপসি শব্দটা দেখে কনফিউজ হয়ে যাবো পরীক্ষা হলে, তো আমরা একটু দেখে নেই। ম্যাথু আর্নল্ড লিখেছেন দ্য স্কলার জিপসি, হ্যাঁ, পোয়েম এটা। আর জর্জ এলিয়ট দ্য স্প্যানিশ জিপসি, হ্যাঁ, এটাও পোয়েম। স্প্যানিশ জিপসি, স্কলার জিপসি না, ওকে। হকসন লিখেছেন টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এটা সম্ভবত আমাদের অনেক আগে ইন্টারের বইয়ে ছিল কখনো। চার্লস ডারউইন, এবার চার্লস ডারউইন নিয়ে আমরা সবাই জানি, আমরা ইতিহাসে পড়েছি কিংবা আমরা যে সাবজেক্টে পড়ি না কেন মোটামুটি চার্লস ডারউইনের জানি। তার যে অবদান, সে মোটামুটি একটা রেভলিউশনারি চেঞ্জ নিয়ে আসছে ভিক্টোরিয়ান এজে, কারণ সে বিবর্তনবাদটাকে নিয়ে আসছেন। বিবর্তনবাদটা আনার পর পৃথিবী জুড়ে একটা হৈহুল্য সৃষ্টি হয়ে গেছে যে কি আবিষ্কার করলো, হ্যাঁ, এই একটা ইয়ে চলে আসছে এখানে। তো তার যে বইটা দ্য অরিজিন অফ স্পিসিস, হ্যাঁ, এই বইটা পাবলিশের মধ্যে দিয়ে পুরো পৃথিবীতেই একটা রেভলিউশনারি চেঞ্জ আসলো। বিজ্ঞান বলেন, রাজনীতি বলেন, সবকিছু, ধর্ম বলেন, হ্যাঁ, ধর্মের প্রতি তো মানুষের আস্থা আরো কমে গেছে ঠিক ওই বইয়ের কারণেই। এবং তার একটা বিখ্যাত উক্তি, যেটা আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সবাই ফলো করি, হয়তো আমরা বিষয়টা জানি না। টুমোরো অ্যাজ ইয়েস্টারডে, অনলি দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল অফ এক্সিস্টেন্স। মানে হচ্ছে এই যে আমরা পরীক্ষা দিচ্ছি চাকরির জন্য, কিংবা আমরা টিকে থাকার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি বা কিছু একটা করছি, আমরা আলটিমেটলি কারা টিকে থাকে? টিকে থাকে মেনলি যারা ফিটেস্ট। শুধু ফিট হলে হচ্ছে না, যারা ফিটেস্ট তারাই টিকে থাকে। জন হেনরি কার্ডিনাল নিউম্যান, এটাও সাধারণ জ্ঞানের মধ্যে পড়বে, লিটারেচারে আসে না, তবু মাঝে মাঝে চলে আসে। এমন হতে পারে দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি কে লিখেছেন, এটা আসে, এর আগে আসছে। দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি লিখেছেন কার্ডিনাল নিউম্যান, হ্যাঁ, কার্ডিনাল নিউম্যান। এবং তাকে বলা হয় অক্সফোর্ড মুভমেন্টের চ্যাম্পিয়ন, কারণ উনি অক্সফোর্ড মুভমেন্টটা হয়েছিল মেনলি ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে। ক্যাথলিকরা হচ্ছে সেই পুরাতন যে পোপ নিয়ন্ত্রিত ধর্ম, সেটাকেই পরিচালনা করতে চাচ্ছিল, বাট প্রোটেস্ট্যান্টরা হচ্ছে প্রগতিশীল ছিল কিছুটা, তারা বাইবেলকে অবলম্বন করেই ধর্মটাকে পরিচালনা করতে চাচ্ছিল। এই আন্দোলনটা লিড দিয়েছেন মেনলি জন হেনরি কার্ডিনাল নিউম্যান, হ্যাঁ। আর একটা ইম্পর্টেন্ট আসছে স্যার আর্থার কোনান ডয়েল, উনি ডাক্তার ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার। আমরা সবাই মোটামুটি জানি শার্লক হোমস তিনি লিখেছেন একটা ডিটেকটিভ স্টোরি। তো শার্লক হোমস, স্যার আর্থার কোনান ডয়েল। গ্ল্যাডস্টোন, তার কিছু উক্তি আমরা জানি, তাকে বলা হয় যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন। ঠিক সেম ভাবে ইন্ডিয়াতে একজন গ্র্যান্ড ওল্ড ম্যান আছেন, ইনি হচ্ছেন দাদাবাই নওরোজি। দাদাবাই নওরোজি হচ্ছেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন, আর ইন্ডিয়া হচ্ছে দাদাবাই নওরোজি। তার বিখ্যাত যে লাইনটা, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড,
জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এবং আবার বলা হয় যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। মানে বিচারটা যদি আমরা খুব দ্রুত করি তাহলে বিচারটা বাড়ি কবর দেওয়া হয়, মানে ভালো হয় না। কিংবা বিচার যদি খুব বেশি লেট করে ফেলি সেটাও খুব ন্যায্য বিচার হয় না। বিচার এমনভাবে করতে হবে, এমন সময়ের মধ্যে করতে হবে যাতে প্রপার ওয়েতে জাজমেন্ট দেওয়া যায়। টু টু মানে হারিয়েও করা যাবে না, কিংবা টু স্লো হওয়া যাবে না। এই কথাটা এখানে মিনি বুঝিয়েছেন অনেক। লিও টলস্টয়, রাশিয়ান, এখান থেকে আসে, প্রচুর আসে কোশ্চেন বিভিন্ন পরীক্ষায়। ওকে, উনি ছিলেন মেনলি রাশিয়ান নোবেলিস্ট, প্লেরাইট অ্যান্ড পলিটিক্যাল থিঙ্কার, তিনটাই ছিলেন। তার বিখ্যাত উপন্যাসটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস এটা মেনলি যে নেপোলিয়ন যে রাশিয়ায় আক্রমণ করেছে 1812 সালে, ওইটা নিয়ে এটা লেখা। ওখানে কিছু চরিত্র আছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। আশা করি কখনো যদি আসে কোশ্চেন এগুলো থেকে আসবে। পিয়েরে, অ্যান্ড্রি অ্যান্ড নাতাশা, আর নেপোলিয়ন তো ছিলই। পিয়েরে, অ্যান্ড্রি অ্যান্ড নাতাশা, এই চারটা চরিত্র মনে রাখবেন, এখান থেকে আসতে পারে। দেন আনা কারেনিনা। আনা কারেনিনা, আনা কারেনিনা হচ্ছে রাশিয়ান এলিট সোসাইটির একটা উইমেন। তো তার এক্সট্রা ম্যারিটাল রিলেশন, মানে পরকীয়া নিয়ে এই স্টোরিটা, এবং কিভাবে পরকীয়া একটা মানুষের লাইফ ধ্বংসের দিকে নিয়ে যায়, এই বিষয়টা এখানে ফুটে উঠেছে। আলেকজান্ডার দুমা, ফ্রেঞ্চ, উনি ফ্রেঞ্চ রাইটার ছিলেন, মেনলি অ্যাডভেঞ্চারাস ফিকশনগুলো লিখতেন। যেমন আমরা পড়েছি না থ্রি মাস্কেটিয়ার, আলেকজান্ডার দুমা। তো এখানে যেটা ঘটে, থ্রি মাস্কেটিয়ার মানে তার সন্ত্রাস না, আমার একটা ভাব মনে হয় যেন খুবই তার এই শব্দটা শুনে মনে হয় যেন তারা ডাকাত কিংবা সামথিং লাইক দিস, কিন্তু আসলে না, তারা খুবই ক্লোজ ফ্রেন্ড এবং এক জায়গায় জব করেন, মানে যে প্যারিসের যে রয়্যাল প্যালেস আছে ওখানে জব করেন, রাজার যে বিল্ডিং সেটা গার্ড দেন। তো এই তাদের সাথে যোগ দিয়েছেন ডার্টানন, যে ডার্টানিয়ন নামে একজন লোক, এই যে থ্রি মাস্কেটিয়ারের যে প্রোটাগনিস্ট, সে তাদের সাথে যোগ দিয়েছেন। এই তার যোগ দেখে কেন্দ্র করেই এই স্টোরিটা আবর্তিত হয়েছে। এবং এখানে একটা খুবই বিখ্যাত লাইন ছিল, অল ফর ওয়ান, ওয়ান ফর অল, মানে একজন সবার জন্য, সবাই একজনের জন্য। মানে তারা কেউ কাউকে ছেড়ে যাবে না, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, গার্ড দিবে, এবং প্রাসাদে যত জনের ষড়যন্ত্র আছে তারা সেটাকে ডিফেন্ড করবে। হ্যাঁ, যে কোনো ভাবে হোক তারা সেটাকে ডিফেন্ড করবে। এই বিষয়টা নিয়ে এখানে আবর্তিত হয়েছে। এবং 20 ইয়ার্স লেটার, এইটাও একটা তার সিকুয়েল, থ্রি মাস্কেটিয়ারের সিকুয়েল হচ্ছে 20 ইয়ার্স লেটার। কার্ল মার্কস, চার্লস ডারউইনের মতো কার্ল মার্কসও এই ভিক্টোরিয়ান এজে খুব আলোড়ন সৃষ্টি করেছেন। উনি তার দাস ক্যাপিটাল বইয়ের মাধ্যমে যে সমাজতন্ত্রের যে প্রসার, সমাজতন্ত্রের থিওরি, এটা অবতারণা করেছেন। এবং এইটা অবতারণার সাথে সাথে পুরো বিশ্ব জুড়ে বিশ্বের রাজনীতি পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল ওই সময়। হ্যাঁ, বিশ্ব তখন একটা ধাপে চলছিল, একটা ওয়েতে ট্র্যাকে চলছিল, বাট যখন তার এই দাস ক্যাপিটাল প্রকাশিত হলো তখন বিশ্ব পুরো আলোড়ন সৃষ্টি হয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকলো। এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো উনি প্রকাশ করেছেন ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সাথে। এবং এই বইটাই মেনলি পৃথিবীর রাজনীতি চেঞ্জ করে দিয়েছেন। তাকে বলা হয় ফাদার অফ সোশ্যালিজম এবং সায়েন্টিফিক কমিউনিজম। মার্কসিজমের প্রবক্তা হচ্ছে আমাদের কার্ল মার্কস। হ্যাঁ, কোশ্চেন আসতে পারে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন কার্ল মার্কস? তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন, যদিও পরবর্তীতে ইংল্যান্ডে তিনি সেটেল হন। আচ্ছা, তার কিছু ফেমাস আছে, আমরা একটু দেখি। ফেমাস স্টেটমেন্টগুলো দেখেন। দ্য হিস্টোরি অফ অল hitherto existing society is the history of class struggle। মানে এখানে তিনি বলতে যাচ্ছেন যে পৃথিবীর ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখানে যারা মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের যে ডিবেট, দ্বন্দ্ব, এই দ্বন্দ্বই হিস্ট্রিকে আগায় নেয়। এই থিওরিটা উনি এখানে দিয়েছেন।
আমরা জানি যে একটা স্লোগান আমরা শুনি আমরা বিভিন্ন জায়গায় শ্রমিকদের বা ট্রেড ইউনিয়নগুলোতে, যে দুনিয়ার মজদুর এক হও। এই কথাটা কার্ল মার্ক্সই অবতারণা করেছেন। ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, দুনিয়ার মজদুর এক হও। তিনি আরেকটা কথা বলেছেন, রিলিজিয়ন ইজ দ্য অফিয়াম অফ দ্য পিপল। রিলিজিয়ন হচ্ছে অপিয়ামের মতো, আফিমের মতো। এটা যদি কেউ মানে একবার গ্রহণ করে, তার বিচার বুদ্ধি বা অনেক কিছু লুপ পেতে পারে, তার দৃষ্টিভঙ্গি থেকে এটা তিনি বলেছেন। তারপর আমরা ফ্রিকুয়েন্টলি একটা কথা বলি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো এই কথাটাও মেনলি আমাদের কার্ল মার্ক্স বলেছেন, আমরা যেটা কন্টিনিউয়াসলি বলে থাকি প্রায় সময়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আচ্ছা, আমরা কিছু এই সময়ে ঠিক ভিক্টোরিয়ান এজে আমেরিকাতে আটলান্টিকের ওপারে কিছু রাইটার ছিল, তাদের নিয়ে একটু আলোচনা করি। মার্ক টোয়েনের দেখুন, মার্ক টোয়েন আছে, এটা তার মিলে সে লিখেছে ছোটদের জন্য শিশুতোষ কিছু জিনিস, বই নোবেল লিখেছেন, যেমন যে আপনার টম সয়ার, দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, অথবা হাকলবেরি ফিন। হ্যাঁ, তো এইগুলো তিনি লিখেছেন। এখানে আসলে এরকমই আসতে পারে, টম সয়ার বা হাকলবেরি ফিন কে লিখেছেন, এর বাইরে কিছু নেই এখানে। তবে আরেকটা জিনিস আসতে পারে, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, তার যে রিয়েল নাম, মার্ক টোয়েনের রিয়েল নাম, এটা আসতে পারে। হারম্যান ম্যানভেল খুব ইম্পর্টেন্ট, এটা আসে, এটা বিসিএস বা অন্যান্য যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এটা সবসময় কোনো না কোনোভাবে এখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, হারম্যান ম্যানভেলের যে মুভিডিক, এই মুভিডিক থেকে কোশ্চেনটা আসে। প্রথমত আসে এটা কোন যুগের রচনা, কিংবা এটা কি নিয়ে হারম্যান ম্যানভেল বা মুভিডিকের মূল যে প্রোটাগনিস্ট কে, কিংবা এটা কোন প্রাণী নিয়ে আলোচনা করে। আমরা জানি হোয়াইট ওয়াইল নিয়ে আলোচনা করে। হ্যাঁ, একটা সাদা তিমি এই ইয়ার মূল কেন্দ্রবিন্দু, কিন্তু এটার নায়ক হচ্ছে ইসমাইল, সে গল্পটা বর্ণনা করে। আর ক্যাপ্টেন আহাব, এখানে একটা চরিত্র আছে ক্যাপ্টেন আহাব আর ইসমাইল, এই দুটা নাম মনে রাখবেন, আশা করি এখান থেকে কমন পড়ে যাবে। ছোট্ট একটা স্টোরি, ছোট্ট করে স্টোরিটা বলি আর জাস্ট মাথায় রাখার জন্য। এই মুভিডিক যে হোয়াইট ওয়েলটা আছে, এটা এক সময় এটা কি করে, ক্যাপ্টেন আহাবের পা খেয়ে ফেলে তারা যখন সমুদ্রে যায়। ক্যাপ্টেন আহাব চলে আসে, পা তো খেয়ে ফেললো, এখন এসে একটা আর্টিফিশিয়াল পা তারা অ্যাড করে নেয়। কিন্তু ক্যাপ্টেন আহাবের মধ্যে খুবই রিভেঞ্জ কাজ করছে, যে আমার পা খেয়ে ফেললো একটা তিমি। সে কি করলো, ও তার যে সহপাঠী আছে বা সহকর্মী আছে, অনেককে বুঝিয়ে বলো চলো আমরা আবার যাই। হ্যাঁ, তো ওখানে অনেকে যেতে চায়নি, অনেকে গিয়েছে। পরবর্তীতে যখন গেল, এবার তাকে সবাই সতর্ক করেছে যে এটা কিন্তু খুব মারাত্মক হোয়েল, তোমাকে একদম ধ্বংস করে দিবে। তারপরও ক্যাপ্টেন আহাব, তার যে অবসেশন, আসক্ত হয়ে গেছে, প্রতিশোধ নিবে সে গেল, সমুদ্রে নামলো। এখানে ইসমাইলও ছিল। ইসমাইল ওই 3 দিন যুদ্ধ করছে ওই হোয়েলের সাথে, এই জাহাজের ক্রুরা কিংবা যারা ছিল জাহাজে। তার মধ্যে 3 দিন যুদ্ধ করার পর যখন জাহাজটা ধ্বংস হয়ে গেল এবং ক্যাপ্টেন আহাবকেও টেনে হেসে নামিয়ে ফেললো হোয়েল, শুধু বেঁচে রইলো ইসমাইল। তো ইসমাইল বেঁচে এসে এই গল্পটা বর্ণনা দিলেন আর কি। হ্যাঁ, তো আমরা এটা এভাবে মনে রাখবো, মুভিডিক, হোয়াইট হোয়েল, সাদা তিমি। আর এখানে মেইনলি ফোকাস পেয়েছে যে মানুষ প্রকৃতির কাছে কত অসহায়, ম্যান ভার্সাস নেচার। এডগার অ্যালান পো, বাংলা আমরা জানি যে এডগার অ্যালান পো হচ্ছেন আমেরিকান রাইটার। উনি হচ্ছেন ছোট গল্পের প্রবর্তক, ইংরেজি ছোট গল্প শর্ট স্টোরি রাইটার, ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি রাইটার। হ্যাঁ, আর ডিটেকটিভ স্টোরি লিখেছেন প্রচুর। এখন আমরা একটু বলি তো, আসলে আমরা যারা আছি লাইনে, যে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কাকে বলা হয়? ডিটেকটিভ স্টোরি লিখেছেন প্রচুর। আমরা একটু বলি তো, আসলে আমরা যারা আছি লাইনে, যে বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক কাকে বলা হয়? ওকে, আমরা
দেখি আমরা বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক হচ্ছে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা জানি। ফেমাস পোয়েম, এডগার অ্যালান পোর ফেমাস পোয়েম হচ্ছে টু হেলেন, খুবই বিখ্যাত। এবং আমাদের যে তিমির হরণের কবি জীবনানন্দ দাশ, উনি তার বনলতা সেন কবিতাটা লিখেছেন টু হেলেন এই কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে। হ্যাঁ, এটা বলা হয়ে থাকে টু হেলেন জীবনানন্দ দাশ, এটা পরীক্ষায় আসতে পারে। টু হেলেন বনলতা সেন, জীবনানন্দ দাশ কবি জীবনানন্দ দাশ বনলতা সেন কবিতা লিখতে গিয়ে কোন কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়েছেন? টু হেলেন। এমিলি ডিকিনসন, উনিও আমেরিকান রাইটার, তার কবিতাগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে দুইটা খুবই ইম্পর্টেন্ট, যেমন বিকজ আই কুডন্ট স্টপ ফর ডেথ এবং হচ্ছে আই হার্ড এ ফ্লাই বাজ ওয়েন আই ডাইড। এই দুইটা কবিতা আপনারা মাথায় রাখবেন, এগুলো আসতে পারে ভবিষ্যতে। ওয়াল হুইটম্যান, আমরা অনেক সময় বলি ক্যাপ্টেন ক্যাপ্টেন বলে, খুবই মানে অনেক বেশি ফোকাস করি না, মাই ক্যাপ্টেন, ইউর ক্যাপ্টেন, হ্যাঁ, আওয়ার ক্যাপ্টেন। তো এই ক্যাপ্টেন শব্দটা মেনলি ঠিক আছে আমার মধ্যে আছে, বাট একটা কবিতার মধ্যে সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে এবং ওই কবিতা দিয়ে এটা শব্দটা বেশি ফোকাস পেয়েছে। এটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাটা আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা। তিনি মারা যাওয়ার পর তার কফিন নিয়ে যাচ্ছে, কিংবা বিজয়, সরি এটা হচ্ছে মারা যাওয়ার পর না, এটা মারা যাওয়ার পর হচ্ছে ওয়েন দ্য লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুমড। এটা হচ্ছে তার মারা যাওয়ার পর যখন কফিনটা নিয়ে যায় বিভিন্ন রাজ্যে, এই কবিতার মধ্যে ফুটে উঠেছে এটা। আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হচ্ছে যখন আব্রাহাম লিঙ্কন তার যুদ্ধ শেষে জয়ী হয়ে আসেন, তখন কবি তাকে এটা সম্বোধন করে লিখেছেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। যদিও তিনি তখন জীবিত আসেন নাই, মৃত আসছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ লিপস অফ গ্রাস, সং অফ মাইসেলফ, এগুলো একটু লিখে টুকে রাখবেন। ছোট্ট কয়েকটা আছে, রালফ ওয়ালডো এমারসন, আমেরিকান স্কলার, ছোট্ট জাস্ট মনে রাখার জন্য, আমেরিকান স্কলারকে লিখেছেন রালফ ওয়ালডো এমারসন। শার্লক হোমস আমরা পড়েছি, আর্থার কোনান ডয়েল লিখেছেন দ্য স্কারলেট লেটার। স্কারলেট লেটারকে লিখেছেন নাথানিয়েল হথর্ন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, উনি আমাদের সাহিত্যের কিছু না, বাট তার কিছু স্পিচ আমরা কোটেশন আমরা জানি, এগুলো খুবই বিখ্যাত। যেমন আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। খুবই, তারা আমেরিকান প্রেসিডেন্ট হলেও তারা খুবই মানে আমি যা দেখেছি আর কি, আমেরিকান প্রেসিডেন্ট অধিকাংশই হচ্ছে খুবই নলেজেবল এবং তারা খুব পড়াশোনা করতেন। যেমন এই সুন্দর লাইনটা উনি লিখেছেন, early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. Honesty is the best policy. A penny saved is a penny earned. Eat to please thyself, but dress to please others. মানে হচ্ছে খাবো নিজের পছন্দে, বাট ড্রেস পরবো অন্যের পছন্দে। Eat to live, not to live it. মানে আমরা বাঁচার জন্য খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। আমরা শুধু খাবো এই উদ্দেশ্যে কিন্তু বাঁচি না। আব্রাহাম লিঙ্কন। আমেরিকার 16তম প্রেসিডেন্ট, ওনার সম্বন্ধে আমরা মোটামুটি জানি। ওনার বিখ্যাত উক্তি, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। উনি গেটিসবার্গে 2 মিনিটের যে বক্তব্যটা দিয়েছেন, এটা এখানে 1963 সালে। তারপর আরেকটা কথা আছে ওনার কোটেশন, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট, ইউ ক্যান ফুল অল দ্য পিপল সাম অফ দ্য টাইম অ্যান্ড সাম অফ দ্য পিপল অল দ্য টাইম। সাম অফ দ্য পিপল অল দ্য টাইম বাট ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। এটা মিনিং আশা করি বুঝতে পারছেন। আমরা আসলে ইউ ক্যান ফুল অল দ্য পিপল সাম অফ দ্য টাইম, সবাইকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারি, আবার কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারি, বাট সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো সম্ভব না, এই কথাটাই আসে না। তারপর ওনার যে কিছু পলিসি ছিল প্রতিবেশীদের সাথে, যে কারোর সাথে শত্রুমি করা যাবে না। দ্য বেস্ট ওয়ে টু ডেস্ট্রয় এনিমি ইজ টু মেক হিম ফ্রেন্ড। মানে শত্রুকে শেষ করে দেওয়ার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে তাকে বন্ধু বানানো, তাহলে তার শেষ শত্রু থাকে না। পজিটিভ ওয়েতে উনি ট্রাই করেছেন।
নো ম্যান হ্যাজ এ গুড এনাফ মেমোরি টু বি এ সাকসেসফুল লায়ার। এই কোটেশনগুলো আমরা জেনে রাখবো। নেপোলিয়নেরও তো কোনো বইটই নেই, জাস্ট কিছু স্পিচ আছে বা কোটেশন আছে, এগুলো আমরা দেখবো। আমরা জানি তার বিখ্যাত উক্তি, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন, তাই না? তারপর কেরিয়ার ইজ ওপেন টু দ্য ট্যালেন্টস, মানে হচ্ছে আমরা অনেকে বলি জব নাই, কিন্তু আসলে জব হচ্ছে যারা ট্যালেন্ট এবং হার্ডওয়ার্কিং তাদের জন্য জব অ্যাভেলেবল। হ্যাঁ, ইংল্যান্ড ইজ এ নেশন অফ শপকিপার, ইংল্যান্ডকে তিনি সবসময় দোকানদারদের জাতি বলতেন, হ্যাঁ, অত কটাক্ষ করে বলতেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেটা আমরা বাস্তবিক লাইফে আমরা সবসময় এটা ফলো করার চেষ্টা করি, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি ইন দ্য ফুলস ডিকশনারি, হ্যাঁ। তারপর কিছু লাইন দেখি আমরা। রবার্ট মাইকেল ভ্যালেন্টাইন, কোরাল আইল্যান্ড আমরা পড়েছি নিশ্চয়ই। কোরাল আইল্যান্ড কে লিখেছেন? রবার্ট মাইকেল ভ্যালেন্টাইন। আচ্ছা, রাশিয়ান লেখক ফিডর দস্তয়েভস্কি, হ্যাঁ, ওনার একটা বই আছে ক্রাইম এন্ড পানিশমেন্ট, ফিডর দস্তয়েভস্কির। উনি হচ্ছে রাশিয়ান। তো এটার মূল থিমটা হচ্ছে আপনি যে পাপ করে তাকেও মেরে ফেলতে পারেন না, হ্যাঁ। এখানে রাসকলনিকভ নামে একজন নায়ক আছে, সে একজন প্রন ব্রোকারকে মেরে ফেলেছিল, পাশাপাশি আরেকজনকে মারছে, সেও পাপী ছিল। বাট এই মারাটাই তার কাল হয়ে দাঁড়াইছে। সে কেন মারবে? মারার তো অধিকার নেই, হ্যাঁ। এটা জাস্টিস আছে, জাস্টিসের মাধ্যমে হবে। তো এখানে এই বিষয়টা ফুটেছে যে যদি আপনি ক্রাইম করেন, আই মিন কোনো অপরাধীকেও মারেন, সেটাও ঠিক না, হ্যাঁ। ক্রাইম করলে তার বিচার হবে, বিচার হলে দেন হচ্ছে আপনি তার যা রায় হবে। কিন্তু আপনি উপযাচক হয়ে কাউকে মারতে পারেন না, হ্যাঁ। এটার মূল থিম এটাই। আপনি যদি মারেন, ক্রাইম করেন, তাহলে আপনি পানিশমেন্ট পাবেন 100%। তো তার দুটা বিখ্যাত উক্তি আছে, দ্য সোল ইজ হিলড বাই বিং উইথ চিলড্রেন, মানে শিশুদের সাথে থাকলে আমাদের মন ভালো হয়ে যায়, হ্যাঁ, হিল হয়ে যায়, যে কোনো কষ্ট আমরা ভুলে যাই। এই কথাটা এখানে উনি বলেছেন। দ্য ডার্কার দ্য নাইট দ্য ব্রাইটার দ্য স্টার, রাত যত গভীর হবে তারা তত বেশি কি হবে? ঝলমল করবে, হ্যাঁ। তার মানে আমরা যত বেশি ডার্ক, সামনে অন্ধকার দেখবো, আমরা আপসেট না হয়ে আশাবাদী হব। এটা আশাবাদী হওয়ার জন্য এই লাইনটা তিনি তৈরি করছেন। থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকে এই টপিকে ছিল। যদি কোনো কোয়েরি থাকে আপনারা শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে। ওকে, আমরা দেখি বাট ট্রেস করব অন্যের পছন্দে। ইট টু লিভ, নট টু লিভ ইট। আমরা বাস্তবতা দেখবো, আমরা আপসেট না হয়ে আশাবাদী, এটা আশাবাদী হওয়ার জন্য। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকে এই টপিকে ছিল। যদি কোনো কোয়েরি থাকে আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবেন সবাই।